আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই শুক্রবার দুপুরের এই অনুষ্ঠানে, যেখানে আজকে আমরা আলোচনা করব সাস্টেইনেবল ই-গভর্নেন্স মডেল, প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস। এবং এটা আসলেও আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়ে আমরা গত 20 বছর ধরেই আলোচনা করে আসছি, আন্দোলন করে আসছি, রীতিমতো যুদ্ধ করে আসছি। সুতরাং এই যুদ্ধে যারা শরিক, এদের অনেকেই আমাদের মধ্যে আছে আলোচক হিসেবে। তা আমি প্রথমেই আহ্বান জানাবো আমাদের কিনোট স্পিকার জনাব ফরহাদ জাহিদ শেখ, ইনোভেশন হেড, অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম অফ দ্য প্রাইম মিনিস্টার্স অফিস। আমি শিওর সবাই জানে এটুআই কী এবং এটুআইয়ের রোল কী। তারপরে আমি বলছি যে এটুআই হচ্ছে প্রাইম মিনিস্টার্স অফিসে একটি প্রকল্প বা প্রোগ্রাম, যার মাধ্যমে সরকারের যাবতীয় যত এই ডিজিটাল গভর্নেন্স ইনিশিয়েটিভ যেগুলো আছে সেগুলোর ব্যাপারে গাইডেন্স প্রোভাইড করা, অ্যাডভাইস প্রোভাইড করা এবং তাদেরকে এই ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় তাদেরকে সম্পৃক্ত করা, এটাই হচ্ছে মূল তাদের অবজেক্টিভ। এবং সেই কাজে এখন আমরা বেসিস থেকেও এটুআইয়ের সাথে খুব কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করছি। তো উইদাউট এনি ফার্দার আডু, ফরহাদ, ইউ হ্যাভ দ্য ফ্লোর নাও। থ্যাংক ইউ। প্রথমে করিম ভাইকে ধন্যবাদ জানাই এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য, এবং মঞ্চে যারা আছেন রশিদ ভাই এবং সম্মানিত যারা স্পিকার আছেন সকলকে ধন্যবাদ দিয়ে শুরু করছি। এবং আমাদের যারা অংশগ্রহণকারী আছেন, আসসালামু আলাইকুম। আরেকটি ছোট্ট কারেকশন, আমি আসলে ইনোভেশন হেড নই, আমি ইনোভেশন বিশেষজ্ঞ ওখানকার। আমি খুব দ্রুত 4টি স্লাইডের মাধ্যমে কিনোটিস প্রেজেন্ট করার বিষয়টি খুব দ্রুত আমি কিছু আলোকপাত করব। আপনারা জানেন যে সরকারের মধ্যে অলরেডি ই সার্ভিস অথবা ই গভর্নমেন্ট রোডম্যাপ নিয়ে একটি কার্যক্রম হচ্ছে, যেটা ডিটেলসে আমি যাচ্ছি না। ওটার মূল কার্যক্রমটা হচ্ছে সরকারের প্রত্যেকটি অর্গানাইজেশনের এক্সিস্টিং কার্যক্রমকে অ্যানালাইসিস করে বের করা যে ওই অর্গানাইজেশনে কয়টি ইলেকট্রনিক সার্ভিস আগামী দিনে দরকার এবং সেগুলোর হাই লেভেল স্কোপ কী, এবং সেগুলোর একটি ইমপ্লিমেন্টেশন প্ল্যান তৈরি করা। তো এ পর্যন্ত 151টি অর্গানাইজেশনের 32টি মিনিস্ট্রির মোট 648টির প্ল্যান এ পর্যন্ত তৈরি হয়েছে। এই প্ল্যানগুলো কিন্তু অর্গানাইজেশনের হেড যিনি, তিনি এটাকে সাইন করেন, অ্যাপ্রুভ করেন এবং সংশ্লিষ্ট সেক্রেটারি মহোদয়ের কাছে ফাইনালি ওখানে প্রেজেন্ট করেন। মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের ওখানে প্রেজেন্ট করার মধ্য দিয়ে এটাকে অ্যাপ্রুভ হয় এবং উনি ওয়ান কাইন্ড অফ কমিটমেন্টে যান যে এইটা এই 21 সালের মধ্যে যে প্রকিউরমেন্ট প্ল্যান দিয়েছেন সেই সময়ের মধ্যে এটা প্রকিউরমেন্টে যাবেন। এরকম 648টা আছে। এর মধ্যে আমরা দেখেছি যে এই একই ধারে যদি সবগুলো অর্গানাইজেশনে যাওয়া যায়, তার মানে প্রায় অ্যারাউন্ড 400 অর্গানাইজেশন, তাতে প্রায় 1600 সার্ভিসের এরকম প্ল্যান তৈরি হবে আগামী কিছু মাসের মধ্যেই। এর মধ্যে আমরা দেখেছি গভর্নমেন্ট ইআরপি রয়েছে 20%, মানে 648টার মধ্যে 20%ই হচ্ছে গভর্নমেন্ট ইআরপি। একটা উদাহরণ তৈরি হয়েছে, বিসিসি বানাচ্ছে, আমরা সবাই জানি। জিটুপি আমরা জানি, গভর্নমেন্ট টু পার্সন যে পেমেন্ট যেটা, সেটা এরকম আছে 13%। P2G আছে, যেগুলো ম্যানেজ সার্ভিসে ভবিষ্যতে যাওয়ার জন্য একটা বিশাল সম্ভাবনা রয়েছে, সেগুলো 18%। ইউনিফর্ম সিস্টেম, মানে একই ধরনের সিস্টেম 12 টাইপ সিস্টেম আমরা আইডেন্টিফাই করেছি, যেগুলো একটা অন্যান্য অর্গানাইজেশনে যে একই ধরনের জিনিস লাগবে, এরকম আছে 23%। মোবাইল অ্যাপ্লিকেশান, এর সাথে শুধু মোবাইল অ্যাপ্লিকেশান নাই, এই ইলেকট্রনিক সিস্টেমগুলোর সাথে মোবাইল অ্যাপ্লিকেশান রয়েছে, এরকম আছে 40%। তার মানে এই 648টা সিস্টেমের কাস্টমাইজড করতে হবে, মানে নতুন করে কাস্টমাইজ করে ডিজাইন করে বানাতে হবে, এরকম আছে 46%। আমি আসলে এটা দেখানোর কারণটা ছিল যে আজকের আলোচনার সাথে সংশ্লিষ্ট হয়তো অনেকটা না, তবে কিছুটা। আমরা তো যেহেতু আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ই গভর্নেন্সের প্রসপেক্ট, চ্যালেঞ্জ এবং মডেলে, আমি একটু দৃষ্টিপাত করতে চাইব যে আমাদের দেশে
ই গভর্নমেন্টের যে জার্নিটা, গভর্নমেন্টের ভিতরে যে জার্নিটা রয়েছে, সেই জার্নিটা আমরা কি সকলে জানি কি না? খুব ইন্টারেস্টিং কিছু জার্নি আছে। প্রজেক্ট একটা ইনিশিয়েট হয় কিভাবে, এটা কি আমরা জানি? একটা অর্গানাইজেশনের প্রজেক্ট ইনিশিয়েট হয় খুব ইন্টারেস্টিং কিছু মেথডের মাধ্যমে। এখন আমাদের কখনো আপনি আইটি ইন্ডাস্ট্রিরা গিয়ে যখন এটাকে প্রেজেন্ট করে তাকে মার্কেটিং করছেন, সেভাবে একজন অর্গানাইজেশন বোঝে তাকে এটা করতে হবে। অথবা কখনো কখনো কিছু ডোনার এজেন্সি অথবা বাইরের এজেন্সি আছে যারা গিয়ে বোঝাচ্ছে যে এই জিনিসটা আমরা পয়সা দেবো, আপনাদেরকে এটা করতে হবে, তারা সেভাবে বুঝছে। কখনো কখনো অর্গানাইজেশনের মধ্যে কোনো ইনোভেটিভ সিভিল সার্ভেন্ট বলছে যে স্যার এটা করা উচিত, এটা এখন করলে খুব ভালো হবে, এভাবে উনি বুঝছেন করতে হবে। কখনো কখনো আইসিটি ডিভিশন এর মতো কিছু অর্গানাইজেশন ইনোভেশন ওয়ার্কশপ এটা ওটা সেন্সিটাইজেশন করে বোঝাচ্ছে যে আপনার এটা করা উচিত, সেভাবে করতে হবে। তাহলে প্রজেক্ট ইনিশিয়েট হচ্ছে কিন্তু এভাবে, কোনো স্পেসিফিক কোনো একটা ম্যাথডিক্যাল কোনো মডেল নেই। একইভাবে নিড অ্যানালাইসিস কীভাবে হয়, খুব ইন্টারেস্টিংভাবে নিড অ্যানালাইসিস হয়। আমি খুব 10 বছর এই প্রাইম মিনিস্টার অফিসের সাথে থাকাকালীন সময় আমি জেনেছি খুব ইন্টারেস্টিংভাবে হয়। অনেক সময় ওনারা বলেন কি, আচ্ছা এটা করতে হবে, তাহলে 2জন পরিচিত লোক নিয়ে এসো, ইউনিভার্সিটির একটা টিচার নিয়ে এসো, কম্পিউটার সায়েন্সে পড়েছে এরকম ছেলে নিয়ে এসে নিড অ্যানালাইসিস করে ফেলো, এবং হয়ে যাচ্ছে 3-4 পাতার একটা নিড অ্যানালাইসিস হয়ে যাচ্ছে। তাদেরকে বলা হয় একটা বাজেট করে ফেলো, ওরা একটা বাজেট দিয়ে দিচ্ছে। কখনো কখনো অতি উৎসাহী কোনো কোম্পানিকে যদি লিঙ্কে থাকে ডেকে নিয়ে এসে সেই সব বানিয়ে দিচ্ছে, এরকম করে হয়ে যাচ্ছে। কখনো কখনো কনসালটেন্ট ভাড়া করা হয়। কনসালটেন্ট ভাড়া করা মানে যদি একটু শক্তপোক্তভাবে যায় তাহলে 8 থেকে 10 মাসের গল্প, আর যদি হুট করে করে তাহলে 2-3 মাসের মধ্যে এসে সেই কনসালটেন্ট এই ডোমেনের সাথেই জানতো না, একটা বানিয়ে দিয়ে চলে গেল 100 পাতার, সেভাবেও হয়। এইভাবে কিন্তু নিড অ্যানালাইসিস হচ্ছে। টর এর মহাকাব্য, টর ওই ছেলে যাদের নিড অ্যানালাইসিস তারা যদি বানিয়ে দিয়ে যায় তাহলে কি হবে, আমরা আলোচনায় না যাই। অনেক সময় কনসালটেন্ট যখন বানাচ্ছে পুরো এর সাথে ধারণাই নাই, সে কিন্তু আর আমাদের আরএফপি, আমাদের প্রকিউরমেন্ট রুল এইসব সম্বন্ধে কিছু জানেই না, করে দিয়ে যাচ্ছে একটা। এবং সেই টর কিন্তু অর্গানাইজেশনে যারা বুঝে নেবে, সেই বুঝা নেওয়ার তো লোকটা নাই, তখন কি হচ্ছে, সে অ্যাজ ইট ইজ ওভাবে দিয়ে যাচ্ছে। পরে গিয়ে কিন্তু যখন ট্রান্সফার হয়ে আরেকজন আসছে, বুঝে নেওয়ার লোক নেই। বাজেট সোর্সিং, বাজেটিং এবং বাজেট সোর্সিং। কখনো কখনো ওই ছেলে যদি বলে স্যার 5 লাখ টাকায় হয়ে যাবে, 5 লাখ টাকা বাজেট হচ্ছে। কেউ যদি বলে 5 কোটি টাকা লাগবে, 5 কোটি টাকা বাজেট হচ্ছে। কোন মেথডে এই বাজেটটা বানাচ্ছে সেই বাজেটের কিন্তু সুস্পষ্ট কোনো নীতিমালা নেই। প্রকিউরমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টের প্রকিউরমেন্টের ধারায় 4 মাসের থেকে নিচে কোনো দিন কোনো প্রকিউরমেন্ট হয় না। আর নর্মাল 8 মাস 10 মাস যখন ইভ্যালুয়েশন করতে পারে না, দিনের পর দিন পড়ে থাকে। এবং প্রকিউরমেন্টে কোনো রুল নেই। এবং প্রকিউরমেন্ট করার জন্য ওনারা ধন্না দিয়ে এর কাছে ওর কাছে গিয়ে বলে ভাই একটু ইভ্যালুয়েশনটা করে দাও। খুবই করুণ অবস্থা। আমি 2 দিন আগে আমাকে ওরকম একজন বলতেছে এটুআই থেকে একটা লোক দেন, গত 7 দিন ধরে আমরা বসে আছি, আমাদের একটা ইভ্যালুয়েশন করার লোক নেই, তা আমরা কি গিয়ে ইভ্যালুয়েশন করে দেবো? তাহলে মানে কীরকম অবস্থার মধ্যে তারা পড়ে আছে। রিসিভিং ডেলিভারি, যখন আপনারা ডেলিভারি দেন আইটি ইন্ডাস্ট্রি, তখন ওনাদের লোক খুঁজে পাওয়া যায় না। কেউ তো ওই জিনিসটা সম্বন্ধে জানে না, সাইন করতে ভয় পায়, কি নিবে রিসিভ করে বুঝতে পারে না, নিয়ে কোথায় রাখবে সেটা বুঝতে পারে না, কি বুঝে নেবে সেটা বুঝতে পারে না। সাংঘাতিক একটা চিত্র তৈরি হয়। পাইলট টেস্টের ক্ষেত্রে, রান করার ক্ষেত্রে ওনারা সাংঘাতিক অসহায়। কেন রান করছে, কয়দিনের জন্য করছে, কি অর্থ নিয়ে করছে, কিছুই ওনাদের ঠিকমতো জানা নেই অনেক ক্ষেত্রে। আমি সবার ক্ষেত্রে বলছি না। স্কেল আপের ক্ষেত্রে কোনো ধারণা ছাড়াই অনেক সময় স্কেল আপ করে শেষ পর্যন্ত হয়তো 2 বছর পরে প্রজেক্ট বন্ধ করে দিতে হচ্ছে। এখন আমার কোশ্চেন যারা স্পিকার আছেন তাদের, স্পিকার মহোদয়দের কাছে, আমাদের কি এই প্রত্যেকটা অংশের জন্য কোনো পলিসি দরকার নেই? প্রজেক্ট ইনিশিয়েট কিভাবে হবে, একটা ম্যাথডিক্যাল পলিসি কি দরকার নেই গভর্নমেন্টের? নিড অ্যানালাইসিসটা কি আমরা কি একটা পলিসিতে এনে একটা স্ট্যান্ডার্ডাইজেশন করতে পারি না? টর রেট কি একটা টেমপ্লেট সকলে মিলে আমরা কি বানাতে পারি না, যেগুলো বিভিন্ন ক্যাটাগরিক্যালি ফলো করা হবে? বাজেটের জন্য একটা স্ট্যান্ডার্ডাইজেশন করতে পারি না? আমরা প্রকিউরমেন্টের জন্য আমরা ওরকম ইভ্যালুয়েশন করা থেকে শুরু করে সব কিছুর মধ্যেই কি একটা জেনারেল ফর্মুলায় আসতে পারি না? রিসিভিংয়ের জন্য কি আমরা এনশিওর করার জন্য, কোয়ালিটি এনশিওর করার জন্য কোনো ব্যবস্থা নিতে পারি না? এইগুলোর জন্য কোনো পলিসি এবং স্ট্যান্ডার্ড কি আমাদের ফলো করা উচিত কিনা? আরেকটি চিত্র আমি দেখাবো। 127টি অর্গানাইজেশনের প্রায় 551টি সার্ভিসের জন্য আমরা তাদের বাজেট গত বছরে কী ছিল, এবছরে কি ধরেছে, আর আমাদের রোডম্যাপ অনুযায়ী কি লাগবে সেটার একটা তুলনামূলক চিত্র আমরা বানিয়েছি। সেখানে আমরা দেখেছিলাম গত বছরে ওরা 17-18 সালে 142 কোটি টাকা এটার জন্য বাজেট ধরেছিল, যারা অনেক কিছু খরচ করতে পারে নাই, কারণ ঠিকমতো প্রজেক্ট করতে পারে নাই।
এবছর যখন আমরা তাদেরকে রোড ম্যাপ করাইছি অনেক টেনে টুনে ওনারা 228 কোটি টাকা পর্যন্ত যেতে পেরেছে, হুইচ ইজ 60% ইনক্রিমেন্ট অফ লাস্ট ইয়ার। কিন্তু দরকার আসলে 80%-এ যাওয়া অ্যারাউন্ড। প্রায় আমরা দেখেছি যে ওই সফটওয়্যারগুলো যেগুলো তারা প্ল্যানে রেখেছে 18 সালের মধ্যে করবে, সেগুলো যদি করতে যায় 500-550 কোটি টাকার গল্প আছে, এবং ওই কয়টাই যদি করতে যায়, এবং তার জন্য মোটামুটি 80% বাজেট বাড়াতে হবে। তো এই বাজেট বাড়ানোর জন্য এবং পুরো এই 400 অর্গানাইজেশনের যদি আমরা এভারেজে ক্যালকুলেট করি, প্রায় 1000 কোটি টাকা মোটামুটি এবছর লাগবে এবছরের প্রকিউরমেন্টের জন্য, শুধুমাত্র ডেভেলপমেন্ট। আমি ইমপ্লিমেন্টেশনে অন্য কিছু বলছি না, শুধু ডেভেলপমেন্ট কস্ট। তো এই ক্ষেত্রে বাজেট অ্যালোকেশনের জন্য সরকারকে ভাবতে হবে, ইন্ডাস্ট্রিকেও সেক্ষেত্রে কীভাবে এটাতে পলিসিতে আসে সরকার, সে ব্যাপারে একটা হয়তো কোঅর্ডিনেশনের জায়গায় যে গেলে কিন্তু আসলে বাজেট যদি না থাকে সাস্টেনেবিলিটির প্রশ্ন আসে না, 1 বছর পরে তো বন্ধ, সুতরাং প্রশ্নই আসে না। আমি আরেকটা ইন্টারেস্টিং চিত্র দেখাতে চাইবো, এখানে আপনারা বোর্ডে দেখছেন নিয়া করেছে বিসিসি, ওয়াইসিএফ একটা আর্কিটেকচার করেছে এটুআই, সিআরভিএস করেছে ক্যাবিনেট, এনআইডি করেছে ইলেকশন কমিশন, বিসিসিআরপি করছে বিসিসি, এনপিএফ করেছে এটুআই, এলআইসিএফ করেছে এটুআই, বার্থ রেজিস্ট্রেশন আরেকজন করেছে, নথি করেছে এটুআই। এগুলো সবই কিন্তু সেন্ট্রালাইজড আর্কিটেকচার অথবা কোনো ফ্রেমওয়ার্ক অথবা কোনো ন্যাশনাল আর্কিটেকচার, কিন্তু এক একজন এক এক জায়গায় গিয়ে বানাচ্ছে। একটা দেশে কয়টা ন্যাশনাল আর্কিটেকচার হবে, একটা দেশে কয়টা এরকম আলাদা আলাদা সিস্টেম হবে? এই গল্প এটা কিন্তু একটা কোঅর্ডিনেশন করলেই কিন্তু সবাই মিলে বানালেই কিন্তু একটা হয়ে যেত। কিন্তু এরকম হচ্ছে কি, ওই ছোট ছোট আইসোলেটেড আইল্যান্ডের মতো সফটওয়্যারের মতো আজকাল আর্কিটেকচারও সব জায়গায় হচ্ছে, এবং কেউ কারোরটা ফলো করছে না, যে যার গাড়ি চালাচ্ছে। সমন্বয় দরকার। আরেকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব, আমাদের অনেকগুলো ইনিশিয়েটিভও ডুপ্লিকেসি হচ্ছে এরকম। আইডিয়া প্রজেক্ট, ইনোভেশন নিয়ে প্রজেক্ট, এসআইএফ এটুয়ার ইনোভেশন নিয়ে প্রজেক্ট, অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট, ক্যাবিনেট সবার উপরে দিয়েছে একটা ম্যান্ডেট, যেটার সাথে অন্য কারো এটার সাথে ফান্ড অন্যান্য কিছু তাদের সক্ষমতা সমন্বয় হয়তো অনেক ক্ষেত্রে কতটা আছে আমি জানি না। ই গভর্নেন্স মাস্টার প্ল্যান কৈকা বিসিসি বানিয়েছে, যার মধ্যে পুরো দেশের গল্পের অন্য গল্পের সাথে সমন্বয় হয়তো কতটা আছে আমি জানি না। ই সার্ভিস রোড ম্যাপ অন্যগুলোর সাথে সমন্বয় কতটা আছে আমি জানি না। মোবাইল অ্যাপস এবং গেমস বিসিসি করেছে, যেখানে প্রচুর মোবাইল অ্যাপ্লিকেশন হচ্ছে, মোবাইল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্ম হচ্ছে, সেগুলোর সাথে কত সমন্বয় করে ভাবা হয়েছে আমি জানি না। আইসিটি পলিসি, আইডিজি প্রজেক্ট আর একটা আসছে, এগুলো সবগুলো প্রজেক্ট হচ্ছে, বিভিন্ন রকম ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, আবার সেই কিন্তু এই দ্বীপে একটা ওই দ্বীপে একটা, কোনো সমন্বয় হয় আমাদের পুরোপুরি আছে কি না। সাস্টেনেবিলিটি ভাবতে গেলে এগুলোর কিন্তু সমন্বয় হয়তো দরকার হবে। দিস ইজ মাই লাস্ট স্লাইড। ওয়েল, আমি কতগুলো জিনিস ভাবার জন্য সম্মানিত স্পিকারদের এবং সামনে যারা এ বিষয়ে বিজ্ঞ তাদেরকে অনুরোধ করব, এবং সকলকে ভাবার জন্য বলবো, এবং স্পিকারদেরকে এ বিষয়ে হয়তো মতামত দেওয়ার জন্য বলবো। একটা সেন্ট্রালাইজড কোঅর্ডিনেশন ই গভর্নমেন্ট ইমপ্লিমেন্টেশন করার জন্য একটা সেন্ট্রালাইজড কোঅর্ডিনেশন ইউনিট কি হতে পারতো না গভর্নমেন্টে, যেখানে সবাইকে নিয়ে সবার উপস্থিতি আছে। একটা সেন্ট্রালাইজ ই গভর্নেন্স ইমপ্লিমেন্টেশন, সে সারা বাংলাদেশে 21 সালে কতগুলো ই গভর্নমেন্ট করবে, তার জন্য বাজেট কোত্থেকে আসবে, পলিসি কী হবে, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কী হবে, সব কিছু নিয়ে ভাবতো। এরকম কি হতে পারতো কিনা? প্রজেক্ট ইনিশিয়েশন একটা সেল হতে পারে কিনা? এই যে প্রজেক্ট ইনিশিয়েট করছে, যে যেমন ইচ্ছা ইনিশিয়েট করছে, প্রজেক্টগুলো গভর্নমেন্টের হলে, ন্যাশনাল যদি সিস্টেম হয়, তাহলে কোথা থেকে একটা মিনিমাম এটাকে অ্যাপ্রুভাল নিতে হবে, এরকম একটা সেল হতে পারে না, যেখান থেকে একটা অ্যাপ্রুভাল নেই। তার মানে যে কোনো জায়গায় যত্রতত্র যে বিভিন্ন প্রজেক্ট হতো না হয়তো, সেখানে হয়তো অনেক বডি থাকতে পারে, কোথাও একক বডির কথা বলছি না আমি, সকলের সমন্বয় নিয়ে বলছি, এরকম হতে পারতো কিনা। স্ট্যান্ডার্ডাইজেশন অফ নিড অ্যানালাইসিস, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড সিম্পলিফিকেশন, এটা প্রজেক্টটাই এই লাইনটা শুনেই বোঝা যাচ্ছে, এগুলোর স্ট্যান্ডার্ডাইজেশন দরকার। স্পেসিফিক প্রকিউরমেন্ট গাইডলাইন ফর ই গভর্নমেন্ট অ্যান্ড টট টেমপ্লেটস, আই হ্যাভ অলরেডি সেইড ইট। স্ট্যান্ডার্ড বাজেটিং প্র্যাকটিস, বাজেটিং বিভিন্ন ক্যাটাগরিতে যদি একটা স্ট্যান্ডার্ড জেনারেল প্র্যাকটিস আসে, তাহলেও কিন্তু অনেক অর্গানাইজেশন সেটাকে ফলো করতে পারে। মিনিস্ট্রি অর্গানাইজেশন ওয়াইজ বাজেট অ্যালোকেশন ফর লং টার্ম, 1 বছরের জন্য বাজেট হয়, 5 কোটি, 3 কোটি, 2 কোটি, এর পরের বছরটা কি হবে, এরকম কিন্তু আমি অনেকগুলো কেসের কথা জানি, যে 2 বছরের জন্য প্রজেক্ট হয়েছে, 3 বছরের মাথায় সেটা হচ্ছে যে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ওখানে আর কেউ নেই, লোক বলার কেউ দেখছে না, প্রজেক্ট ওখানে মুখ থুবড়ে গেছে, যে অর্গানাইজেশনটা করেছে তারা কাজ করে চলে গেছে।
পলিসি ফর ম্যানেজ সার্ভিস, এএমসি, প্রজেক্ট হ্যান্ডওভার, নলেজ ট্রান্সফার। আপনারা খেয়াল করে দেখবেন ম্যানেজ সার্ভিস আজকাল খুব আলোচনা হচ্ছে, ম্যানেজ সার্ভিস করতে হবে। পলিসি কই? কোনো অর্গানাইজেশন তো ভয় করতে চায় না, তাহলে তো একটা পলিসি লাগবে সরকারের পক্ষ থেকে। এএমসি কতটুকু ধরতে হবে, এএমসির সময় কী করতে হবে, এগুলোর জন্যও তো পলিসি দরকার। প্রজেক্ট হ্যান্ডওভার করে আসছে, আরেকটা অর্গানাইজেশন এসে ধরবে, হ্যান্ডওভার যদি ঠিক মতো না হয় ও প্রজেক্ট ওখানে শেষ। নলেজ ট্রান্সফার কি রাইটলি হচ্ছে, যার জন্য প্রজেক্টের সাস্টেনেবিলিটি কিন্তু থাকছে না। সেন্সিটাইজেশন অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফ সিভিল সার্ভেন্ট ফর ই গভর্নমেন্ট। সিভিল সার্ভেন্টদের আমরা A2I ICT থেকে অনেক কষ্টে তাদেরকে হয়তো বোঝানোর চেষ্টা করছি, এটাকে ওয়েবসাইট বলে, এটাকে সার্ভিস বলে, আপনি এভাবে ভাবেন, ওভাবে ভেবেন না, এটা করেন, ওটা করেন। এই জিনিসটা কিন্তু আরও অনেক জোরদারভাবে করতে হবে। বেসিস কিন্তু এখানে হাত দিতে পারে। বেসিস কিন্তু এই সিভিল সার্ভিস যারা ডিসিশন মেকার, তাদের সেন্সিটাইজেশন দরকার। ওনারাই তো ডিসিশন নেন। ওনাদের ডিসিশন নেওয়ার জন্য ওনাদের কিন্তু জানা দরকার যে কোনটা এ আর কোনটা বি। তো সেটা কি কোনোভাবে চিন্তা করা যায় কিনা। রেডিনেস ফর আইটি ইন্ডাস্ট্রিজের ক্যাপাসিটি, কোয়ালিটি, স্পেশালাইজেশন। বিভিন্ন প্রোডাক্টের জন্য যদি দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্টের জন্য এও আসতেছে, যার অভিজ্ঞতা একেবারে নেই, বি সেও আসতেছে, এই বিষয়টা তো ভাবতে হবে, মানে ক্যাপাসিটি কোন লেভেলে হলে কোনটা করতে পারবে। তো এই বিষয়গুলো আমার মনে হয় আপনারা আলোচনায় আনতে পারেন। বেসিস রোল টু প্লে টুয়ার্ডস ই গভর্নেন্স। আমরা তো মনে করি অনেকগুলো জায়গা রয়েছে। আমার কাছে মনে হয় যে পলিসি, স্ট্যান্ডার্ডাইজেশন, ট্রান্সপারেন্সি, কোয়ালিটি, প্রবলেম রেজলিউশন, সেন্সিটাইজেশন, ক্যাপাসিটি, কালচার অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট, এই সবগুলোই কিন্তু বেসিসের দারুণ রোল প্লে করতে পারে। পলিসিতে পারে, স্ট্যান্ডার্ডাইজেশনে পারে, ট্রান্সপারেন্সি নিয়ে আসার জন্য এই প্রজেক্টগুলোতে সেখানে একটা বিশাল ভূমিকা রাখতে পারে, যেখানে গভর্নমেন্টও খুব আজকাল অনেক জায়গায় ভালনারেবল অবস্থায় রয়েছে। প্রবলেম রেজুলেশন হচ্ছে অনেক জায়গায়, বেসিস আগিয়ে আসলে কিন্তু সেগুলো তো সমাধান হতে পারে। সেন্সিটাইজেশন আগেই বলেছি। ক্যাপাসিটি, কালচারের কথাটা খুব ইম্পর্ট্যান্ট। আইটি ইন্ডাস্ট্রি কিন্তু গভর্নমেন্টের সাথে কাজ করার সময় অনেক ক্ষেত্রে গিয়ে আটকে বসে থাকছে। কেন আটকে বসে? আমি রিসেন্টলি একটা দেখলাম, 1 বছর ধরে সে বসে আছে, এনআইডি ইন্টিগ্রেশন হচ্ছে না বলে, তার বিলও নাই। এনআইডি ইন্টিগ্রেশন গভর্নমেন্ট ওই অর্গানাইজেশন করতে পারছে না, তার বিলও হচ্ছে না, সে বসে আছে। কিন্তু এনআইডি ইন্টিগ্রেশন তার দায়িত্ব ছিল না। এনআইডি ইন্টিগ্রেশন আর ওই অর্গানাইজেশন তার মধ্যে চুক্তি হয়ে হবে, তার জন্য সে কিন্তু পুরাটাই বসে আছে। এই ধরনের জায়গাগুলোতে কিন্তু বেসিস আগিয়ে আসতে পারে বলে আমার ধারণা। ডেটা সেন্টার, হোস্টিং, সিকিউরিটি পলিসি, এগুলো নিয়েও কিন্তু ভাবতে হবে। ইনিশিয়েশন, অর্গানাইজেশন, ওনারশিপ, ইনস্টুলাইজেশন, জিনিসটা বোধহয় ঠিক হয়নি। অর্গানাইজেশনাল ওনারশিপ যেটা, সেইটা কিন্তু যদি অর্গানাইজেশন না নেয় তাহলে কিন্তু সাস্টেনেবল হবে না। মূলত আমার কাছে যেটা মনে হয়, এখানে ওটা মনে হয় মিস করে গেছি। আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই সাস্টেনেবিলিটির জন্য, এই গভর্নেন্সের সাস্টেনেবিলিটির জন্য এই সবগুলো বডি কিন্তু একত্র হয়ে একই ভাষা নিয়ে কথা বলতে হবে, একই রকম ভাবনা করে ভাবতে হবে এবং প্রত্যেকটা জিনিস আইডেন্টিফাই করতে হবে। অনেক সময় হচ্ছে কি, গভর্নমেন্ট যখন কথা বলছে, গভর্নমেন্ট তার জুতোটা পায়ে দিয়েই শুধু দেখছে। বেসিস অথবা আইটি ইন্ডাস্ট্রি যখন কথা বলছে, শুধু তার জুতোটা পায়ে দিয়েই দেখছে। সমন্বয় হতে হবে। তো সমন্বয় যদি না হয়, এই প্রজেক্টগুলোকে সাস্টেনেবল কীভাবে করা যাবে? তো আমি আসলে আশাবাদী আপনারা স্পিকাররা কথা বলবেন এগুলোর উপরে। তো এই ধরনের অনেকগুলো ইস্যুতে ওনারা হয়তো খুব মূল্যবান বক্তব্য দিবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, Farhad. So you have raised some very valid concerns. যে এখানে আমাদের এই ই-গভর্নমেন্ট প্রজেক্টগুলোকে সাস্টেনেবল করতে হলে পরে আমাদের একেবারে এই শুরু থেকে শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট রূপরেখা অনুযায়ী কাজ করা উচিত। সেখানে ইউ হ্যাভ সাজেস্টেড দ্যাট দেয়ার শুড বি টেমপ্লেটস ইন ডিফারেন্ট স্টেজেস অফ দ্যাট প্রসেস, যে একেবারে সেই ইনিশিয়েশন থেকে শুরু করে স্কোপিং, টার্মস অফ রেফারেন্স ডিটারমিনেশন, বাজেটিং, প্রকিউরমেন্ট প্রসেস ইনক্লুডিং UI অ্যান্ড আদার্স, এবং সেই প্রজেক্ট হলে পরে সেই প্রজেক্ট ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট থেকে আরম্ভ করে অপারেশনাল অ্যাকসেপ্টেন্স, সেগুলো কীভাবে হবে, তারপরে হয়ে যাওয়ার পরে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স কীভাবে হবে, এবং যেটা হয়তো ফরহাদ উল্লেখ করে নেই যে কিন্তু আরেকটা বিষয় যেটা চলে আসে যে এই প্রজেক্টগুলোর সাবসিকুয়েন্ট এনহ্যান্সমেন্টস বা চেঞ্জ রিকোয়েস্টগুলো কীভাবে
হ্যান্ডেল করতে হবে। সবগুলোর জন্যই টেমপ্লেট থাকা উচিত, স্পেসিফিক চেকলিস্ট থাকা উচিত। তো এই বিষয়ে আমরা আরও এখন ফরহাদ যেটা বললো, দিস ইজ ফ্রম দি গভর্নমেন্ট সাইড, কারণ তারা সরাসরি সরকারের সাথে কাজ করে, যদিও ইন অ্যান অ্যাডভাইজরি ক্যাপাসিটি, বাট দে ওয়ার্ক উইথ দ্য গভর্নমেন্ট। এখন ইন্ডাস্ট্রির সাইড থেকে আমরা এই কাজগুলো করতে গিয়ে আমাদের যে অবজারভেশনগুলো সেগুলো তুলে ধরবে শোয়েব আহমেদ মাসুদ, হু ইজ এ ফাউন্ডার ডিরেক্টর অফ বিজনেস অটোমেশন লিমিটেড। তো আমি তাকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ করিম ভাই। আমি কুইকলি চলে যাচ্ছি প্রেজেন্টেশনে। আমি যদি ই গভর্নেন্সের এটা আমি অ্যাভয়েড করে আছি অবজেক্টিভ, বিকজ আমরা অলরেডি যেহেতু লেট করেছি। ই গভর্নেন্সের প্রাইমারিলি যদি আমরা বলি যে এখানে G2C, G2E বা G2B বিভিন্ন ধরনের ই গভর্নেন্স আমাদের হতে পারে, হ্যাঁ। তো সেই জায়গাটাতে আমরা যদি সাস্টেনেবিলিটি বলি, এটা একটা মেজর জায়গা হচ্ছে যে আমরা এফেক্টিভ সার্ভিস ডেলিভারি হচ্ছে কি না, বিকজ আমরা ই গভর্নেন্স যখন করছি সেটা যদি এফেক্টিভ না হয় সার্ভিস ডেলিভারি, তাহলে এটা টিকবে না। নেক্সট হচ্ছে যে আমাদের স্টেক হোল্ডার যারা আছে, সেই স্টেক হোল্ডারের মধ্যে অ্যাকসেপ্টেন্স থাকতে হবে। আমাদের শুধু গভর্নমেন্ট সাইড না, আমাদের যারা সিটিজেন সাইড, বর্ণ সাইড আছে, সেখানে অ্যাকসেপ্টেন্স হতে হবে যে না, সিস্টেমটা কাজ করছে বা এটাতে মানে বেনিফিট আসতেছে। দেন আরেকটা জিনিস আমাদের যেটা আমরা দেখেছি ইন্ডাস্ট্রি থেকে, সেটা হচ্ছে যে আমাদের চেঞ্জ ম্যানেজমেন্ট। কারণ আমরা একটা সফটওয়্যার তৈরি করার পরে রেগুলার কিছু চেঞ্জ লাগে, তো ওই চেঞ্জটা যদি আমরা প্রপারলি অ্যাড্রেস না করি, তাহলে সেই দেখা যাচ্ছে ওই সিস্টেমটা পরবর্তীকালে সাস্টেইন করে না। দেন আরেকটা হচ্ছে ফাংশনাল অপারেশনাল প্রসেস, যে আমরা যে প্রসেসগুলো তৈরি করছি সেগুলো যদি অপারেশনাল না হয়, আস্তে আস্তে দেখা যাচ্ছে এই জিনিসটা কাজ করে না। এবং ফাইনালি হচ্ছে যে রিসোর্স অ্যালোকেশন অনেক সময় আমাদের যদি না থাকে, তাহলে সেই ই গভর্নেন্স প্রজেক্টগুলো সাস্টেনেবল হয় না। আমরা যদি একদম প্রথম দিকে, আমি পরেরগুলো আসিনি, যে রেলওয়ে টিকিটিং থেকে শুরু করে বার্থ রেজিস্ট্রেশন বা ব্যান বেইজ, পরবর্তীকালে SICT থেকে শুরু করে আমরা অনেকগুলো প্রজেক্ট কিন্তু করেছি। এখন পাইলট করে অনেক বড় বড় প্রজেক্ট আমাদের এখন সামনে কাজ করছে। আমরা কিছু এক্সাম্পল নিয়ে আসবো যে আমাদের ই গভর্নেন্স কিছু ইনিশিয়েটিভ টিকে, মানে কীভাবে টিকে আছে। তো এই বর্তমান সরকার একটা আমাদের ডিরেকশন করেছেন ডিজিটাল বাংলাদেশ, যেখানে আমাদের একটা মেজর টার্গেট হচ্ছে বাই 2021 আমরা মিডল ইনকাম কান্ট্রিতে যাব, এবং বাই 2041 আমরা ডেভেলপ নেশন হব। এটা করতে গেলে উইদাউট দি ICT আমরা কিন্তু পারবো না, এবং এই ICTতে আমাদের কিন্তু অবশ্যই সাস্টেনেবল হতে হবে, আদারওয়াইজ আমাদের কোনোভাবেই এটা মানে আমরা এখানে রিচ করতে পারবো না। এবং সেটা শুধুমাত্র বাইরের কোম্পানিগুলো এসে যদি কাজগুলো করে, তাহলে কখনোই কিন্তু আমরা ডিজিটাল বাংলাদেশ করতে পারবো না। কারণ লোকাল যদি আমাদের স্ট্রেংথ না থাকে, আমাদের সেটা ডেলিভারি করার মতো ক্যাপাসিটি বিল্ড না করি, তাহলে আমরা কোনোভাবে ডিজিটাল বাংলাদেশে রিচ করতে পারবো না। আমরা জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স দেখি এখানে, যে এ পর্যন্ত গত প্রায় 7 বছরে প্রায় 7,500-এর মতো টেন্ডার এসছে। আমরা tenderbazaar.com থেকে দেখেছি, বিভিন্ন প্রজেক্ট এসছে, নেটওয়ার্কিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সাপোর্ট মেনটেন্যান্স, ডেটা এন্ট্রি, বিভিন্ন ধরনের আমাদের প্রজেক্ট কিন্তু হচ্ছে। সো এই প্রজেক্টগুলোর মধ্যে অনেকগুলো আছে, আমাদের কিছু আছে সাপ্লাই, পিওরলি যে আমাদের সাপ্লাই অ্যান্ড ইনস্টলেশন, এবং কিছু আছে আমাদের ডেভেলপমেন্ট। তো সেগুলোর মধ্যে আসলে কতটুকু আমাদের সাস্টেইন করছে, এটা আমাদের একটু চিন্তা করে দিতে হবে। কারণ প্রজেক্ট কিন্তু প্রচুর হচ্ছে, কিন্তু আসলে সেটা আমাদের কতটুকু টেকসই হচ্ছে সেটা কিন্তু আমরা মেজারমেন্ট কিন্তু ওভাবে করছি না। আমরা প্রথম যে পয়েন্ট এসছে, আমাদের প্রথম কিনোট পেপার দিয়েছেন ফরহাদ ভাই A2I থেকে। তো আমরা প্রথম যেটা দেখেছি, SICT কিছুটা স্ট্রাকচার করার চেষ্টা করেছে ব্যাক ইন 2004। সেখানে RFP ছোটো আকারে তৈরি করা, এবং সেখানে কিছু টেমপ্লেট ডিজাইন করা, কিছু কন্ট্রাক্ট ডকুমেন্টেশন, এটা প্রথম কিন্তু এসছে, বিকজ তখন পর্যন্ত কিন্তু কোনো PPR বা আসেনি। সো বাংলাদেশে প্রথম আমরা দেখেছি যে SICT কিছুটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করেছেন, এবং পরবর্তীকালে PPR এবং পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট যেটা, সেখানে আমাদের কিছু গাইডলাইন তৈরি করে দিয়েছেন, এভ্যালুয়েশন ক্রাইটেরিয়া, অ্যাওয়ার্ডিং প্রসিডিওর, পেমেন্ট পলিসি এবং কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেশন, সেটা কিছুটা স্ট্রাকচার হয়েছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য। তো এটার আলোকে আমি কিছু অবজারভেশন আমরা যদি করি, ফার্স্ট হচ্ছে যে আমাদের কোনো টেমপ্লেট, IT বা IT-enabled সার্ভিসের জন্য PPR-এ কোনো টেমপ্লেট নেই।
সেটা না থাকার কারণে দেখা যাচ্ছে যে আমাদের সিলেকশন প্রসেস যেটা হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের করছে। অনেক ক্ষেত্রে আমরা সার্ভিস সিলেক্ট করছি যেটা ওটিএম এবং গুডসের মতো সরাসরি কিনে নিচ্ছি, একজন এক একটা ফলো করছি। সেখানে সফটওয়্যারের কম্পোনেন্টে এসে আমরা হার্ডওয়্যার সফটওয়্যারকে মিক্স করে ফেলছি জাস্ট বিকজ এখানে আমাদের কিছু ক্লারিফিকেশন বা অ্যাম্বিগুইটি রয়ে গেছে অ্যামাং দি গভর্নমেন্ট যারা প্রকিউরমেন্ট করছেন। আরেকটা আমাদের আসছে মেজর বড় বড় প্রজেক্ট যেগুলো হচ্ছে সেখানে ডোনার ফান্ডেড প্রজেক্ট হচ্ছে, এবং এই ডোনার ফান্ডেড প্রজেক্টের মধ্যে আমরা দেখছি যে এমন কিছু শর্ত আসছে যে শর্তগুলো বাংলাদেশের আইটি কোম্পানিগুলোর জন্য আননেসেসারি করে এবং যেটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার মতো হচ্ছে। কিছু সার্টিফিকেশন দেওয়া হচ্ছে যেটা আমরা কিন্তু হয়তো দরকার নেই, কিন্তু সিম্পলি গ্লোবাল টেমপ্লেটের কারণে সেটা দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে আমাদের লোকাল কোম্পানিগুলো পার্টিসিপেট করতে পারছে না। অনেক ক্ষেত্রে আমাদের যে বাইরের প্রজেক্টগুলো এখানে বাস্তবায়ন হচ্ছে সেখানে নো হাউ ট্রান্সফার সেটা কিন্তু থাকছে না। অর্থাৎ যে ওনারা কাজ করে যাচ্ছেন, কাজ করে সেখানে লোকাল কোম্পানিকে হ্যান্ডওভার জাস্ট করে দিয়ে যাচ্ছেন, কিন্তু যেহেতু টোটাল ডেপ্লয়মেন্ট প্রসেসে এসে ডেভেলপমেন্ট প্রসেসে এসে লোকাল কোম্পানিগুলোর ওইভাবে সংশ্লিষ্টতা থাকে না, তখন দেখা যাচ্ছে যে এটা পরবর্তীকালে যখন ডোনার এজেন্সি হ্যান্ডওভার করে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা তেমনভাবে চলছে না এবং একসময় এসে প্রজেক্টটা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের আরএফপি যেগুলো তৈরি হচ্ছে সেখানে কিন্তু আমাদের অপারেশন অ্যান্ড মেনটেন্যান্সের রিকোয়ারমেন্ট স্পেসিফিকলি বলা থাকে না, যেটা আমাদের প্রিভিয়াস যিনি কিনোট স্পিকার বলেছেন যে সেখানে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্সের রিকোয়ারমেন্ট বলা থাকে না। আবার কোনো কোনো ক্ষেত্রে অ্যাওয়ারনেস কম্পোনেন্ট থাকে না, যেহেতু সাস্টেনেবল ই গভর্নেন্সের একটা কম্পোনেন্ট হচ্ছে সচেতনতা, যে স্টেক হোল্ডারদের মধ্যে অ্যাকসেপ্টেবিলিটি তৈরি করা। এই অ্যাকসেপ্টেবিলিটি তৈরি করতে গেলে আমরা যখন আইটি কোম্পানিগুলো কাজ করছি তখন আমরা পিওরলি টেকনিক্যাল সাইড থেকে কাজ করছি, কাজ করে আমরা ক্লোজ করে যাচ্ছি, কিন্তু এর ফলে সোসাইটিতে কীভাবে পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে সেটা কিন্তু আমাদের প্রচারণার তেমন কোনো জায়গা থাকছে না, এবং সে কারণে ওই স্টেক হোল্ডাররা যখন সচেতন হচ্ছে না আলটিমেটলি এটা পিআর প্রেশারের হিসাবে কাজ করে না। আরেকটা আমাদের হচ্ছে যে যখন ডোনার ফান্ডেড প্রজেক্টে এসে মিসিং কম্পোনেন্ট থাকছে সেটা হচ্ছে রোড ম্যাপ, যে আমি যখন হ্যান্ডওভার করে যাচ্ছি কীভাবে কাজ করবে, কিভাবে এটা চলবে, সেটা কিন্তু কোনোটাও কন্ট্রাক্টে থাকে না। সো ডোনার এজেন্সি যখন চলে যায় তখন দেখা যাচ্ছে এই প্রজেক্টটা চলছে না। আমি যদি সমাধানের কথাটা বলি যে আসলে কি হতে পারে, একটা হচ্ছে যে আমাদের পিপিআরে একটা টেমপ্লেট তৈরি করা আইটি প্রকিউরমেন্টের জন্য, যে প্রকিউরমেন্টে আমাদের অনেকগুলো গাইডলাইন তৈরি করা, এবং আমাদের আগের স্পিকারও বলেছেন যে অনেকগুলো জিনিস পলিসি যদি না থাকে তাহলে কিন্তু প্রকিউরমেন্ট ডিসিশনগুলো হবে না ঠিকমতো। আরএফপি প্রিপারেশন আমাদের একটা বড় ঝামেলা আছে, এবং এই আরএফপিতে আমরা অনেক কম্পোনেন্টগুলো মিসিং করি। সো সেটা অলরেডি আমাদের আগের বক্তা বলেছেন। ম্যানেজ সার্ভিস মডেলটাকে এনকারেজ করার জন্য আমরা বলছি, বিকজ ম্যানেজ সার্ভিসটা অনেক বেশি পপুলার, মানে সাস্টেনেবলের জন্য খুব ভালো একটা মডেল। তো এটা কিন্তু আসলে আমাদের দিক থেকে, ইন্ডাস্ট্রি থেকে বা সরকারের দিক থেকেও কিন্তু একটা প্রচারণা তেমন হয়নি, ম্যানেজ সার্ভিসটা যে একটা ভালো মডেল। যে সমস্ত ক্ষেত্রে অপারেশন এবং মেনটেন্যান্স টাইম ফ্রেম যেটা আমাদের করছে সেখানে মিনিমাম 3 বছর আমরা বলছিলাম বেসিসের আমরা ই গভর্নেন্স সেল থেকে। কারণ হচ্ছে যে মোস্ট অফ দ্য প্রজেক্টে দেখা যাচ্ছে যে সফটওয়্যারটা তৈরি হচ্ছে, হ্যান্ডওভার হচ্ছে, হয়তো একটা সার্টেন টাইমের জন্য 6 মাস 1 বছর মেনটেন্যান্স পিরিয়ড থাকে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু ওয়ারেন্টি বলা থাকে। এখন ওয়ারেন্টি এবং মেনটেন্যান্স সাপোর্টের যে অনেক সময় এটা নিয়ে কনফিউশন হয় যে ওয়ারেন্টি এবং সাপোর্টের ডেফিনেশন কী, কারণ ক্লায়েন্ট অনেক সময় এক্সপেক্ট করে সাপোর্ট মানে ফুল টাইম তার ওখানে রিসোর্স বসে থাকবে, চেঞ্জ রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করতে থাকবে, কিন্তু মানে বেসিক্যালি ওয়ারেন্টি থাকে, ওয়ারেন্টি কিন্তু ইজ নট দ্য সেম থিং। আমরা যখন সফটওয়্যারের বাজেটটা করছি সেখানে কিন্তু মেনটেন্যান্স এবং চেঞ্জ রিকোয়েস্টের জন্য কোনো বাজেট প্রভিশনগুলো করা হয় না, এটা একটা আমাদের চ্যালেঞ্জ থেকে যাচ্ছে। সো ওইটাকে আমাদের ইনক্লুশন করতে হবে। আমরা অনেক ক্ষেত্রে বাইরের প্রজেক্ট, মানে বাইরের কোম্পানিকে নিয়ে প্রজেক্ট করতে হয়, বিকজ সমস্ত প্রজেক্টগুলো বাংলাদেশে হয়তো আমাদের পক্ষে করা সম্ভব নয়। তো বিদেশি কোম্পানিগুলো যেখানেই আসবে তখনই কিন্তু আমাদের এখানে একটা নলেজ ট্রান্সফারের কন্ডিশনগুলো রাখতে হবে, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যে বাইরের কোম্পানিগুলো আসে, লোকাল কোনো আইটি কোম্পানিকে নিচ্ছে, তারা হয়তো এইখানে ওই পরিমাণ এক্সপিরিয়েন্স না। কোনো কোনো ক্ষেত্রে যে সমস্ত কোম্পানিগুলো আসে তারা নামে মাত্র কোম্পানি, এখানে লিয়াজও করার জন্য থাকছে। সেক্ষেত্রে পার্টিকুলারলি লোকাল যে কোম্পানি থাকবে, জেভিসি কোম্পানি লোকালটা থাকবে, তার হিউম্যান রিসোর্স কতদিন আছে, যে সমস্ত সিভি তিনি বলবেন সেই সিভিগুলো সার্টেন নাম্বার অফ ইয়ার্স ওই কোম্পানিতে যদি চাকরি না করেন তাহলে এটা
অ্যাকচুয়ালি মার্কিং ক্রাইটেরিয়াতে ইনক্লুড করার উচিত হবে না বলে আমরা মনে করছি। এবং ফাইনালি আমরা যেটা দেখছি যে ডোনার এজেন্সির যে প্রজেক্টগুলো, বিকজ বাংলাদেশে অনেকগুলো বড় বড় ই গভর্নেন্স প্রজেক্ট ডোনার এজেন্সিরা করবে, সেখানে আমাদের ইআরডি থেকে যে কন্ট্রাক্টগুলো করা হয় ডোনার এজেন্সির সাথে, সেখানে দেখতে হবে যে আননেসারি কন্ডিশনগুলো দেওয়া হচ্ছে কিনা, যেটা লোকাল কোম্পানিকে বাধাগ্রস্ত করে। এবং লোকাল যে আইটি রিসোর্স আছে তারা কীভাবে এনগেজ হবে, টেকনোলজি নোহাউ কীভাবে হবে, সাপোর্ট ম্যানেজমেন্ট কীভাবে হবে ওই প্রজেক্টের আন্ডারে, সেটাকে রিভিউ করতে হবে। এবং হ্যান্ডওভারের সময় প্রজেক্ট আসলে রানিং কীভাবে হবে, কারণ অনেকগুলো প্রজেক্ট এটা যেটা বলেছি যে এখানে জাস্ট প্রজেক্টের কন্ট্রাক্ট শেষ, বিদেশি প্রজেক্টগুলো শেষ হওয়ার পরপরই কিন্তু সফটওয়্যারগুলো বন্ধ হয়ে গেছে, জাস্ট বিকজ এর পরের আর কোনো কন্টিনিউশনের কোনো প্ল্যান ছিল না। তো আমরা দুটো মডেল আমি নিয়ে আলাপ করছিলাম। একটা হচ্ছে যে আমরা বিল্ড ওন এবং অপারেট অথবা বিল্ড ওন ট্রান্সফারে পার ট্রানজ্যাকশন অথবা রেন্টাল মডেল। আমরা গভর্নমেন্টের অনেকগুলো সার্ভিস আছে যে সার্ভিসগুলোতে গভর্নমেন্ট কিন্তু ফিস চার্জ করে, অথবা সেখানে তার ফাইন্যান্সিয়াল আছে যেটা দিয়ে রেন্টাল মডেলে সে কাজ করতে পারবে। এটার বিগেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে যে প্রাইভেট যে কোম্পানিটা এখানে কাজটা করবে সেখানে সে অত্যন্ত দ্রুত চ্যালেঞ্জগুলো হ্যান্ডেল করতে হবে, কারণ মজুর একটা সমস্যা হয় যে সরকারের ক্ষেত্রে চেঞ্জ রিকোয়েস্ট যেটা আসে, কারণ একটা সফটওয়্যার ডেপ্লয় করার পরেই কিন্তু অনেকগুলো চেঞ্জ রিকোয়েস্ট আসে। নাম্বার 2 হচ্ছে সফটওয়্যারের অনেকগুলো ছোটো ছোটো কম্পোনেন্ট থাকে যেগুলো কিন্তু সরকার প্রকিউরমেন্ট করতে সমস্যা হয়, যে কোনো কারণে দেখা গেলো যে একটা হার্ডওয়্যার চেঞ্জ করতে হবে, ওইটা ঠিকমতো যদি চেঞ্জ করতে যে ডিসিশনটা লাগে সেটা এত সময় লাগে, দেখা যাচ্ছে যে সফটওয়্যারটা তখন বন্ধ হয়ে যাচ্ছে বা সিস্টেম সার্ভিসটা ডিসরাপশন হচ্ছে। তো যদি এটা প্রাইভেট কোনো প্রতিষ্ঠানের কাছে বিওও অথবা বিওটি মডেলে থাকে তাহলে হচ্ছে দ্রুত ডিসিশন নিয়ে সে কিন্তু আপ অ্যান্ড রানিং রাখবে, কারণ হচ্ছে পার ট্রানজ্যাকশনে যেহেতু পয়সা সার্ভিস ফি পাবে, ফলে প্রাইভেট কোম্পানি নিজের স্বার্থেই কিন্তু এই জিনিসটাকে মেনটেন করে যাবে। অথবা একইভাবে যদি বলি ট্রানজ্যাকশন না হলেও যদি রেন্টাল মডেল হয় যে ঠিক আছে আমি মান্থলি লামসাম একটা টাকা আমি সার্ভিস বাবদ নেব, তাহলে কিন্তু আপ অ্যান্ড রানিংয়ের কারণেই কিন্তু আমি মেনটেন করব। সো এটা একটা মেজর জায়গা যেটা আমরা মনে করি যে গভর্নমেন্টের ভবিষ্যৎ যে প্রকিউরমেন্টগুলো আছে সেখানে দেখা উচিত। আবার আরেকটা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষে হয়তো পার ট্রানজ্যাকশন বা রেন্টাল মডেলে যাওয়া সম্ভব না, যে বিশেষ করে ব্যাক অফিস সিস্টেম যেগুলো আছে সেখানে কিন্তু আমরা বলছি যে ঠিক আছে আউটরাইট প্রকিউরমেন্টে যাবে, কিন্তু মিনিমাম 3 বছরের ফুল অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, ইট ইজ নট ওয়ারেন্টি, 3 বছরের মিনিমাম ফুল অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স কন্ট্রাক্ট সহ জন্য যাওয়া উচিত, সো দ্যাট এটা সাস্টেন করে। কারণ 3 বছর যদি একটা সফটওয়্যার বা একটা সিস্টেম যদি রান করে তাহলে সেখানে কিন্তু চেঞ্জ রিকোয়েস্টগুলো কম আসতে থাকবে এবং তখন কিন্তু মোটামুটি একটা স্টেবল সিস্টেম তৈরি হয়ে যাবে। তো আমরা ইন্ডাস্ট্রি থেকে কয়েকটা কেস একটু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বাংলাদেশ রেলওয়ের প্রজেক্টটা কিন্তু বাংলাদেশে প্রথম, আমরা যতটুকু জানি যে এটাই সর্বপ্রথম করা হয়েছিল, যেখানে কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এবং ইটস আ পার ট্রানজ্যাকশন মডেলে কাজ করছে ব্যাক ইন প্রবলি 94 or 95। এবং এখন কিন্তু এটা ইনিশিয়ালি যদিও রেল স্টেশনে টিকিটিং শুরু হয়েছে, এখন কিন্তু পুরোটা অনলাইনেও চলে এসছে। সো গ্র্যাজুয়ালি কিন্তু রেলওয়ে ফুল অনলাইনে চলে এসছে। আগে যেখানে 20 বছর আগে বা 25 বছর আগে যেখানে ছিল সেখান থেকে কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে এবং সেখানে কিন্তু কমপ্লিটলি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে কাজটা হচ্ছে এবং সাস্টেনেবলভাবে টিকে আছে। আমরা আরেকটা দেখছি যে আরইবির বিলিং সিস্টেম, এই বিলিং সিস্টেমটা কিন্তু আপনার সারা বাংলাদেশে চলছে। 99-এ প্রথমে পাইলট শুরু হয়েছিল এবং পরবর্তীকালে এটা 2003-তে সারা বাংলাদেশে এটা এক্সটেন্ড করা হয়েছে। এখানে ওয়ান টাইম ডেভেলপমেন্ট চার্জ সরকার আরইবি নিয়ে দিয়েছে এবং পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে যে প্রতি বছরে একটা সার্ভিস কন্ট্রাক্ট করছে কিছু ভেন্ডরের সাথে এবং সেখানে প্রতি মাসের বিভিন্ন ভিজিট রিপোর্ট, বিভিন্ন ধরনের সাপোর্টের উপর ভিত্তি করে তার যেহেতু বিলিং সিস্টেম, সো প্রত্যেকটা কোম্পানি কিন্তু আরইবিকে অ্যাক্টিভ রেখেছে তাদের এই বিলটাকে সাস্টেন করার জন্য। সো এটা কিন্তু ইটস নট এ ট্রানজ্যাকশন বেসড বাট ইটস অন এ সার্ভিস বেস। সো আমরা আরেকটা মডেল দেখালাম। আমাদের চিরাং কাস্টমস হাউস অটোমেশন 2008-এ হয়েছে, সেখানে কিন্তু স্টেক হোল্ডারদেরকে নিয়ে পুরোটাই রিয়েল টাইম সিস্টেমে করা হয়েছে এবং অত্যন্ত কুইকলি এটা ডিপ্লয় করেছেন এবং এটা একটা চমৎকার প্রজেক্ট বাংলাদেশে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপে, যেখানে কিন্তু অনেক একটা কমপ্লেক্স সিচুয়েশনে
প্রাইভেট কোম্পানি সে গভর্নমেন্টের এন্টায়ার জবটা ম্যানেজ করেছে। সো এটাও কিন্তু একটা সাকসেসফুল মডেল আমরা করি যে দেখার জন্য যে অনেক প্রতিষ্ঠান যে সরকারি প্রতিষ্ঠান তারা এটাকে মাথায় নিতে পারেন যে কীভাবে চিটাং কাস্টমস হাউস তার ফুল অটোমেশন প্রজেক্টটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে করেছে। ফাইনালি আমরা আরেকটা প্রজেক্ট দেখছি হজ ম্যানেজমেন্ট, যেটা মাত্র 2 মাসের মধ্যে কন্ট্রাক্টটা রোল আউট করা হয়েছে এবং এটার এখান থেকে ট্রানজ্যাকশন হয়, সো থার্ড পার্টি ভেরিফিকেশন করা হয়েছে। নেশন ওয়াইড টিওটি প্রোগ্রাম, এটা কিন্তু সব 2 মাসের মধ্যে করতে হয়েছে এবং গত 2 বছরে যত রকম চেঞ্জ এসে পুরোটাই কিন্তু এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আন্ডারে যে কোম্পানি আছে তারা করেছে। এবং একটা কম্পোনেন্ট থাকে সবসময় যে সিকিউরিটি পার্ট, যে এখানে আসলে ডাটা ম্যানিপুলেশন হচ্ছে কিনা। এখানে মন্ত্রণালয় কিন্তু একটা টেকনিক্যাল টিম করে দিয়েছে এটা ডাটা অডিট করার জন্য। সো এটা একটা আরেকটা জায়গা যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হলেও সরকার কিন্তু তার কাজ বুঝে নেওয়ার জন্য এখানে একটা অডিট কমিটি করেছে এবং অ্যাগেন এটা হচ্ছে রেজিস্ট্রেশন বেসড, অর্থাৎ পার্ট ট্রানজ্যাকশন সার্ভিস এখানে হচ্ছে। সো আমরা যদি বলি যে আমরা 4টা কেস দেখলাম, প্রত্যেকটাতে কিন্তু আইদার আমরা দেখছি যে সেটা রেজিস্ট্রেশন মানে ট্রানজ্যাকশন বেসড অথবা রেন্টাল যে 4টা প্রজেক্ট প্রত্যেকটা কিন্তু সাকসেসফুলি চলছে। সো আমাদের কাছে মনে হয় যে আমরা যে কনসার্নগুলো দেখলাম সেটা যদি আমরা মাথায় নেই তাহলে আমাদের পক্ষে কিন্তু দ্রুত ডেপ্লয়মেন্ট করা বা রোল আউট করা বা সাপোর্ট করা সেটা সম্ভব এবং সেক্ষেত্রে প্রজেক্টগুলো সাস্টেনেবল হবে। তো সবাইকে ধন্যবাদ। Thank you, Shoaib, for your very detailed presentation on how government digital initiatives can be made more sustainable. এবং সেখানে অনেকগুলো উদাহরণও তুমি দিয়েছো যেগুলো can be a lesson for both the industry and for the government. আচ্ছা, আমি before we go further আমি একটু বুঝতে চাচ্ছি যে আমরা যারা আছি এর মধ্যে how many of you are from the government থেকে কে আছে? আচ্ছা, okay, wonderful. So আপনারা I presume you are working either as systems analyst or প্রোগ্রামার এইসব পজিশনে আছেন গভর্নমেন্টে নাকি, বা সিস্টেমস ম্যানেজার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কোন অর্গানাইজেশনে আছেন? মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, রাইট। আপনি ভূমি সংস্কার বোর্ড, আপনি আরবান ডেভেলপমেন্ট ডাইরেক্টরেট। আচ্ছা, ওয়ান্ডারফুল। তো ওয়ান্ডারফুল। সো উই হ্যাভ গট এ সাইজেবল নাম্বার অফ পার্টিসিপেন্টস ফ্রম দি গভর্নমেন্ট। বাকি সবাই আই প্রিজিউম আর ফ্রম দি ইন্ডাস্ট্রি, রাইট? আচ্ছা, একাডেমিয়া থেকে কেউ আছেন নাকি আমাদের এখানে? একাডেমিয়া থেকে, ইউনিভার্সিটি থেকে একজন আছে? ওকে, রাইট, আর দের ইজ অ্যাট লিস্ট ওয়ান রিপ্রেজেন্টেশন। তো এখানে আসলে যে জিনিসটা উঠে এসছে এই শোয়েবের বক্তব্য থেকে, যে 7,500-এর উপরে আইটি টেন্ডার হয়েছে গত 7 বছরে, কিন্তু আমরা দেখতে পাই যে এর মধ্যে বেশিরভাগ প্রজেক্ট হওয়ার পরে আর এগুলোর চিহ্ন থাকে না। তো উইচ ইজ ভেরি আনফর্চুনেট। মানে সরকারে যারা আছেন তাদের জন্য এটা আনফর্চুনেট, আমরা প্রাইভেট সেক্টরে যারা আছি, যারা দোজ হু আর এঙ্গেজড ইন ইমপ্লিমেন্টিং দিস, আমাদের জন্য এটা আনফর্চুনেট। কারণ আমরা কিন্তু সবাই চাই যে যেটার সাথে ইনভলভ থাকি যে সেটার যাতে কন্টিনিউটি থাকে, সেটা একটা সাকসেসফুল প্রজেক্ট হিসাবে যেন আমরা দেখাতে পারি। তাহলে যারা এটার সাথে জড়িত, বোথ ফ্রম দি বায়ার সাইড অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম দি ভেন্ডার সাইড, তাহলে সবারই কিন্তু একটা প্রফেশনাল স্যাটিসফ্যাকশন থাকে। তো সেই আলোকে যে এখানে যে জিনিসটা অবশ্য শোয়েব যেটা প্রাইমারিলি এমফেসাইজ করেছে যে মূলত যে এই বিল্ড অপারেট ওন বা বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফার বা রেন্টাল মডেলের যে প্রজেক্টগুলো, সেগুলো বা যেটাকে আমরা এক কথায় অনেকে বলি যে ম্যানেজ সার্ভিসেস মডেল, সেটাকেই সাস্টেনেবল মডেল হিসেবে সে তুলে ধরেছে। কিন্তু অন্যদিকে আবার ফরহাদের বক্তব্যে যেটা আসছে যে সেই ধরনেরও থাকতে পারে, বা ডাইরেক্ট প্রকিউরমেন্টেও যেটা হচ্ছে সেটাকেও আমরা সাস্টেনেবল করার জন্য বিভিন্ন স্তরে যে টেমপ্লেটগুলো দরকার সেগুলো যদি আমরা করতে পারি। তবে ফরহাদের বক্তব্যে আরেকটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট ছিল, আমি তখন ওটা উল্লেখ করতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে যে সরকারের কিন্তু সব জায়গাতেই এই ডিজিটাল বাংলাদেশ নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ হাতে নেওয়া হচ্ছে, এবং আমরা এতে খুশি। আমরা তো এটাই চাই যে সরকারের সবাই উদ্যোগী হবেন এই ডিজিটাল বাংলাদেশ ইনিশিয়েটিভসের ব্যাপারে। কিন্তু সেখানে কিন্তু পাশাপাশি যেটা সমস্যা যেটা হয়ে গেছে যে এই উদ্যোগগুলোর কারণে অনেক সময় দেখা যায় যে দেয়ার আর সাম ডুপ্লিকেশন অফ এফর্টস।
যে ক্যাবিনেট ডিভিশন থেকে কিছু কাজ করা হচ্ছে, আবার এদিকে প্রাইম মিনিস্টার্স অফিস থেকে কিছু কাজ করা হচ্ছে, আবার এদিকে আইসিটি ডিভিশন থেকে কাজ করা হচ্ছে, আবার আইসিটি ডিভিশনের মধ্যে আবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল যারা তারা আবার কিছু কাজ করছে। তো এই কাজগুলোর মধ্যে যদি অবশ্যই অনেক ক্ষেত্রে স্কোপের ওভারল্যাপ আছে, এটা অস্বীকার করার উপায় নেই। তো সেইটাকে আমরা কি করে, কারণ আমরা দেশ ছোট, আমাদের রিসোর্স কনস্ট্রেন্ট আছে, আমরা এগুলোকে কি করে সমন্বয়ের মাধ্যমে আরও অপটিমাইজ করতে পারি, সো হি পয়েন্টেড অ্যাট দ্যাট। সেটার জন্য আমরা কি করতে পারি, আই উইল probably hear from our chief guest on that later on, but before that I would like to hear from the discussants. Then we'll also go to you. We'll also would like to hear from the government participants. আপনাদের কি সাজেশন আছে এই ব্যাপারে সেটাও শুনবো, এবং আমাদের ইন্ডাস্ট্রি অন্যান্যদের কাছেও আমি শুনবো। তো আমার মনে হয় যে আমরা যদি এই ডেজিগনেটেড ডিসকাশনসদের ব্যাপারে একজন আমি একটু সরকারের পক্ষ থেকে নিতে চাই। সিনিয়র মোস্ট কে আছেন আপনাদের মধ্যে? আপনি তো বোধ হয় ইউ লুক সিনিয়র মোস্ট, সো আই উইল ইনক্লুড ইউ। আপনি কী নাম বললেন আপনার আবার? Wahidur Rahman. So I will also invite you as a designated discussant to give the viewpoint from. Oh, that's perfectly all right. That's perfectly all right. So আমি প্রথমে আহ্বান জানাবো জনাব মঞ্জুর মাহমুদকে, his director DataSoft, to give his inputs as a designated discussant. সবাইকে ধন্যবাদ। আজকের ক্রাউডটা খুব ছোট, তবুও আমার মনে হয় আজকের আপনারা ব্যর্থভাবে ফিরে যাবেন না, কারণ আজকে আমার 27 ইয়ার্স অফ আইটির এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে কিছু সত্য কথা বলবো, এবং ট্রু সত্য কথা, যেটা বাংলাদেশে আমি দেখে আসছি সেই 1990 সন থেকে। যে প্রজেক্ট হয়, আমরা প্রজেক্ট নিয়ে দের ইজ এ গেম দ্যাট গোজ অন, আমরা প্রজেক্ট খেলি, একই প্রজেক্ট 50 বার করি, সেটার মধ্যে একই লোক 50 বার 50টা দেশে ঘুরে আসে, তারপর প্রজেক্টের জায়গায় প্রজেক্ট থেকে যায়। কারণটা কি? আমি এটা নিয়ে অলওয়েজ বাফলড, যে এই মন্ত্রণালয় অমুক একটা ডিপার্টমেন্ট এরকম করে একই প্রজেক্টে 90 সন থেকে আমি এখন পর্যন্ত আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি একই প্রজেক্ট 7 বার হয়েছে, স্টিল এটা চলে না। অনেকে জিজ্ঞেস করে যে এটা কেন, এটা কী ঘটনা কি, এটার মূল জায়গাটা নিয়ে আমি সবসময় চিন্তা করি। অনেক দিন ঘুম থেকে আমি উঠে গেছি প্রজেক্ট বলে লাফিয়ে ওঠে, কারণ এই প্রজেক্টের ডেলিভারির দায়িত্ব ছিল আমার। রুট কজটা আমার 3টা জিনিস মনে হয়। একটা হলো সত্যিকারভাবে যারা এক্সিকিউটিভ, যারা মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ, তারা আসলে কোনো অটোমেশন চায় না। এটা আমার কাছে আপনারা লিখে নিতে পারেন, আমি আপনাদেরকে 300 টাকার স্ট্যাম্পে সিগনেচার করে দিতে পারি। তারা কোনো অটোমেশন চায় না, দে আর নট বদার্ড, কারণ তার কেপিআই তো এটার সাথে যুক্তই না, এটা তার কিছু আসে যায় এখানে। আপনি একটা প্রজেক্ট করে 200 কোটি টাকা খরচ করেন না, খরচ করে যদি প্রজেক্টটা হইলেও ভালো, কারণ হইলে তো উনি অনেক দেশে যেতে পারবেন, অনেক এক্সপোজার ভিজিট, অনেক কিছু আছে এটাতে, অনেকবার 5 স্টারে মিটিং হবে, হি গোজ দেয়ার এজ এ গেস্ট, হি এনজয়জ এ নাইস মেল অ্যান্ড অল দিস। ভাই আপনাদের অনেকের কাছে জিনিসটা খারাপ লাগবে, কিন্তু এইটাই হলো সবচেয়ে সত্য কথা আমি যেগুলো বলছি। আই এম ইনফেমাস ফর সেইং ট্রুথ অন পিপলস ফেস, এবং এগুলো যদি আমরা ফিক্স না করতে পারি, উই ডোন্ট গো এনিওয়্যার এজ এ নেশন, উই হ্যাভ টু ফিক্স ইট সামহাউ। আর ওই যে একটা কথা বলি না আমরা, ট্রান্সপারেন্সি অ্যান্ড মেরিটোক্রেসি, এই দুটাই বাংলাদেশের প্রজেক্টে, প্রায় প্রজেক্টে নাই বললেই চলে। আপনি কোনোদিনও বুঝবেন না যে এই প্রজেক্টটা এই কোম্পানি কেন পাইলো, অনেক খুঁজলেও আপনি বুঝবেন না যে এই কোম্পানি এই রেটে কী করে এই কাজ করতে পারে, ইটস নট পসিবল। তো ওইটাও আমাদের যদি স্টাবলিশ না করতে পারি অন দ্য প্রসেস, ওয়ান অ্যাজ আই ওয়াজ সেইং, জবাবদিহিতা, যিনি ওইখানে চিফ এক্সিকিউটিভ আছেন তার জবাবদিহিতা, যে তার কেপিআই অটোমেশনের সাথে যুক্ত। উনি জয়েন্ট সেক্রেটারি থেকে এডিশনাল সেক্রেটারি থেকে সেক্রেটারি হতে পারবেন, প্রোভাইডেড হি হ্যাজ বিন ডাইরেক্টলি ইনভলভ ইন XYZ ই-গভর্নেন্স প্রজেক্ট আর অটোমেশন প্রজেক্ট। এটা যদি তার এসিআরে যদি লেখা থাকতো, দ্যাটস দ্য অনলি ওয়ে ইউ মেক এ ডিফারেন্স। এটা আমার মানে ক্ষুদ্র জ্ঞানে এটা বলে, এতদিন আমি আইটি ফিল্ডের সাথে একদম আমি নিচ থেকে কাজ করা মানুষ, আজকে এখানে এসেছি। ওয়ান, সেকেন্ড জিনিস হলো ইউ হ্যাভ টু ব্রিং, যেটাকে বলে এই যে প্রজেক্টের যে চার্টারগুলোকে আপনার একটা অ্যাবসোলুট ট্রান্সপারেন্সি অ্যান্ড মেরিটোক্রেসিতে আনতে হবে। আপনি XYZ-কে কাজ দিচ্ছেন, কেন দিচ্ছেন, কী জন্য দিচ্ছেন, এই ক্রাইটেরিয়াটা ধ্রুব তারার মতো সত্য হতে হবে যে এই জন্য আমি করছি। আমাদের অধিকাংশ প্রজেক্ট হয় মানে আমাদেরই কোনো বন্ধুরা যায় বলে যে আমি এই কাজটা পারি, চলো এটা নিয়ে একটা টেন্ডার করি, তাহলে আমরা টেন্ডারে এরকম একটা ক্লজ দিই যাতে আমি এই কাজটা পাই। তো এখানে মেরিটোক্রেসির কী আছে? আমার নাম
শুরু হইতে হবে সি দিয়ে, শেষ হতে হবে এস দিয়ে, তাহলে আমি কাজটা পাবো। তা নাহলে ইউ ডোন্ট গেট দ্য জব। সো এই যে জায়গাগুলো, এইখানে আমরা যতই আন্ডার দ্য রাগস আমরা এগুলো ছেড়ে দিতে চাই, না এগুলো নিয়ে আলোচনা করা যাবে না, এগুলো নিয়ে যারা আলোচনা করবে দিস উইল বি ভেরি আনপপুলার, ইউ ক্যান্ট সে ইন ফ্রন্ট অফ গভর্নমেন্ট সার্ভেন্ট দিস আর অল আমরা আরও 200 বছর এরকম থাকবো। আমরা এখন কয়জন এখানে বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের কতগুলো সার্ভিস ডিজিটাইজড? আপনি বলেন আপনার লাইফে ডিজিটাইজেশন হাউ ডাজ ইট টাচ ইউ অ্যাজ এ সিটিজেন? নিজেই চিন্তা করেন। তারপরে আমরা সমস্ত কিছু আমরা তো মানে স্বস্তির ঢেকুর গেলে ভাই কোনো লাভ নাই। আমাদের তো রিয়েলিটিতে আসতে হবে কোথাও না কোথাও। রিয়েলিটি উইল বাইট ইউ টুডে অর টুমরো অর ডে আফটার টুমরো। এরপরের জেনারেশন বলবে তোমরা ডিজিটাল বাংলাদেশ ই গভর্নেন্সের নামে $2 বিলিয়ন খরচ করছো, ওয়্যার ইজ দ্য মানি, হোয়াট ডিড ইউ ডু ফর আস? আমার ছেলে আমাকে এসে জিজ্ঞেস করবে, আপনার ছেলে আপনাকে জিজ্ঞেস করবে যে বাবা তোমরা এত সন থেকে এত সন পর্যন্ত ডিজিটাল বাংলাদেশের নামে $4-5 বিলিয়ন খরচ করেছো, ওয়্যার ইজ ইট? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। ওয়্যার ডিড ইউ ইনভেস্ট অন দ্যাট? দিস ইজ সেকেন্ড থিং যেটা আমি বলছিলাম। ওয়ান ইজ ইউ হ্যাভ টু ব্রিং পিপল ইন অ্যাকাউন্টেবিলিটি। সেকেন্ড থিং হলো মেরিটোক্রেসি, যেটা আমি বলছি অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড মেরিটোক্রেসি হ্যাজ টু বি দেয়ার। থার্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমাদের শোয়েব ভাই বলে গেছে, সাস্টেনেবিলিটি। সাস্টেনেবিলিটির একমাত্র উপায় হলো আমাদের এই পরিপ্রেক্ষিতে আসলে অনেক প্রজেক্ট তো দেখেছি। আমার কাছে এক সময় নিজের রিসার্চের জন্য 666টা প্রজেক্ট ছিল। 666 প্রজেক্ট আমি একবার ডেটাবেস তৈরি করেছিলাম বছর 4-5 আগে। এবং এই প্রজেক্টের সবগুলোর আলটিমেট কনক্লুশন হলো দ্য প্রজেক্ট ডিডন্ট সাস্টেন বিকজ দ্য বিজনেস মডেল ওয়াজ রং। it didn't have the component of self sustainability. তো আমার আজকের এই জায়গার ইনপুট হলো আমরা এই 3টা জিনিস যদি ফিক্স না করতে পারি, ট্রাস্ট মি অন দ্যাট, আমরা আগামী বছর এটা নিয়ে ডিসকাস করবো, এর পরের বছরও ডিসকাস করবো, এর পরের বছরও ডিসকাস করবো, উইল স্টিল বি দ্য সেম। ইনফ্যাক্ট এক টাইপের ডিসকাশন আমরা গত 5 বছর ধরেই করছি। অনেক ধন্যবাদ শোনার জন্য। থ্যাংক ইউ মঞ্জুর ফর স্পিকিং ফ্রম ইউর হার্ট। তবে অবশ্যই মানে যদিও সে তার কথাগুলো হয়তো অনেক হার্শ শোনাবে, কিন্তু আসলে কিন্তু হি মিনস ওয়েল। হি ওয়ান্টস দ্যাট উই শুড অল কাম টু এ সিচুয়েশন যেখানে আমাদের এই আইটি প্রজেক্টগুলোর মধ্যে যেন অ্যাকাউন্টেবিলিটি আসে, ট্রান্সপারেন্সি আসে, যাতে বোথ সাইডস বেনিফিট ফ্রম দিস। তো আমরা সেই জায়গায় যেতে চাই। তো সেটার জন্য এখন আমি আহ্বান জানাবো জনাব ওয়াহিদুর রহমান, agriculturist. Okay. So we'll hear from you about your inputs on how IT projects can be made more sustainable. জি আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস দ্য অর্গানাইজার। আসলে আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু ভিজিটর হিসেবে আসছি। আমি প্রতি বছরই আসি বেসিস এক্সপো বা যে কোনো প্রজেক্টে মেলা, এটা আমার নিজের মন থেকে আসে, টানে কোনো সরকারি আমন্ত্রণে আসে না। তা আমি একটু অবাক হচ্ছি, আমাদের অর্গানাইজার যখন এখানে প্রশ্ন করছেন যে হু আর দ্য ফ্রম গভর্নমেন্ট অর্গানাইজেশন, আমি তো এতটুকু অ্যাটলিস্ট আশা করেছিলাম যে সাম পিপল উইল কাম ফ্রম আইসিটি ডিভিশন। এই সেমিনারে কি আইসিটি ডিভিশন বা উই হ্যাভ এ সেপারেট মানে মিনিস্ট্রি থাকা উচিত ছিল আমার মনে হয়। তো যে এনিওয়ে, তো আসলে আমি শুরু থেকেই যা আমাদের অনারেবল যে আমাদের স্পিকার যিনি কিনোট স্পিকার যিনি বলেছেন, আরও দুজন বলেছেন, আসলে এটা হতাশার শব্দটি বেশি শুনতে পাচ্ছি, তাই না? যে আমাদের এই গভর্নমেন্টস 20 বছর, আসলে আমরা কি এই 20 বছরে আমরা কতটুকু সফল হয়েছি? বিং অ্যান্ড এগ্রিকালচারিস্ট ফ্রম অ্যান মিনিস্ট্রি, আসলে আমাদের আমিও মনে করি যে আসলে আমরা পিছিয়ে আছি। তবে হ্যাঁ, আমরা গভর্নমেন্টের পলিসি, গভর্নমেন্ট হ্যাজ এ গুড পলিসি, আমাদের পলিসিগুলো খুব ভালো, কিন্তু আসলে ইমপ্লিমেন্টেশনে আসলে আমরা যেন হোঁচট খাচ্ছি, কোথায় যেন একটা বড় ধরনের বাধা আসছে। তা আমাদের সরকার তরফ থেকে তো বেশ আমাদের উপর চাপও আছে, আমাদের বলা হচ্ছে ডিজিটালাইজেশন আমাদের সব কিছুতেই হচ্ছে, কিন্তু হচ্ছে না। কোথায় হচ্ছে না, কেন হচ্ছে না? একজন বলেছেন যে নীতি নির্ধারণে বা আমাদের যারা আমার উচ্চ পদস্থ আছেন ওনাদের মধ্যেই ওনারা চান না। আমি একটু, যদি আপনারা কিছু মনে না করেন, আমি একটু বলবো যে আসলে উপর থেকে না, নিচের দিকেই সমস্যাটা বেশি। নিচের যারা আছেন তারা চান না, উপরে চান। আমরা চাপিয়ে চেষ্টা করি, যেমন অ্যাকাউন্ট, এই যে কিছুদিন আগে আমাদের যে এজি অফিস থেকে সারা বাংলা থেকে আইবাস যে সফটওয়্যারটা চালু করেছেন, আমাদের বেতন ভাতা, প্রজেক্ট বিল টিল সব আইবাস। এটা বিগত আমরা 3 মাস যাবৎ এই আইবাসের জটিলতায় আমরা আক্রান্ত ছিলাম। এটা হচ্ছে না। আমি আমাদের যারা কর্মী, আমাদের সহকর্মী, তাদের জিজ্ঞাসা করেছিলাম বন্ধুতে যে হচ্ছে না কেন, যে আসলে আমরা দিচ্ছি কিন্তু ওই অ্যাকাউন্টসে যারা আছেন, যারা একটু আগে থেকে সুবিধা পাচ্ছেন, তাদের সুবিধাটা বন্ধ হয়ে যাচ্ছে।
আমি মানে বোঝাতে পেরেছি যে আসলে আমরা মানে কি আমি কি বোঝাতে চাচ্ছি। তাই যাই হোক, তারপরেও আমাদের মিনিস্ট্রি, আমি সবচেয়ে বলবো যে ই গভর্নমেন্টস বা আমাদের আইসিটি ডিপার্টমেন্ট থেকে আমাদের যেটা আমি একজন এগ্রিকালচারিস্ট হিসেবে অথবা মাঠ লেভেলের প্রশাসনে আমরা কর্মকর্তার একটা জিনিস খুব উপকার পাই, সেটা হলো যে আমাদের ওয়েব পোর্টাল। আমাদের প্রত্যেকটা মিনিস্ট্রির প্রত্যেকটা ডিভিশনের আমাদের ওয়েব পোর্টাল আছে। ওয়েব পোর্টাল থেকে আমরা এই সার্ভিসটা সবচেয়ে ভালো পাই। আমাদের প্রজ্ঞাপন, আমাদের চিঠিপত্র, যেটা চিঠি আগে ডাকে আসতে লাগতো মানে 2 দিন 3 দিন, আবার চিঠি মিসিংও হয়, কিন্তু আমরা পোর্টাল থেকে আমাদের যে জরুরি চিঠিগুলো, আমাদের জরুরি মেসেজগুলো কিন্তু পোর্টাল থেকে আমি পেয়ে যাই। আমি বলেছি ফ্যান্টাস্টিক একটা ইনোভেশন বা আমাদের একটা কর্মসূচি, এটা ভালো আছে। আচ্ছা, যাই হোক, যেহেতু আমি ভিজিটর হিসেবে আসছি, আমি নীতি নির্ধারণের বিষয়ে কোনো কথা বলবো না। একটি বিষয় আমি শ্রদ্ধেয় সম্মানিত অর্গানাইজার বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করব। যেমন রেলওয়ে টিকিট, আমাদের এক বন্ধু পুলিশের অফিসার কাছ থেকে শুনেছি, উনি অনলাইনে রেলওয়ে টিকিট কেটে উনি সরাসরি ট্রেন ভ্রমণে ছিলেন। টিকিট চেকের এসে তাকে এটা দেখে, অনলাইনে যেটা দেখে বলছে, না আপনাকে তো আসলে এটা না, আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন, আপনাকে এটাকে কাউন্টার থেকে আপনাকে আসল টিকিটটা আনতে হবে। আমি তার মুখ থেকে শোনা। এবার নিজেরটা বলি, নিজের অভিজ্ঞতা বলি। আমার ছেলেকে ঢাকারই একটা স্বনামধন্য স্কুলের ভর্তি করানোর জন্য অনলাইন রেজিস্ট্রেশন করেছি। স্কুলের নির্দেশনা হলো যে অনলাইন রেজিস্ট্রেশন করে আপনার আইডি নাটা নিয়ে আপনি আমার স্কুলে যোগাযোগ করবেন, আর যদি আইডি নিয়ে পেতে যদি কোনো সমস্যা হয় 24 ঘন্টার ভিতরে আপনি আমাদেরকে আপনি সে অফিসে এসে যোগাযোগ করবেন। মানে এটা কী ধরনের কথা? আমি যদি দিনাজপুর থাকি, দিনাজপুর থেকে অনলাইনে করি, আমি 24 ঘন্টার ভিতরে কীভাবে দিনাজপুর থেকে ঢাকা এসে আমি অফিসে যোগাযোগ করব? আর আমাকে অনলাইন রেজিস্ট্রেশন করেই যদি আবার স্কুলে এসে যোগাযোগ করতে হয়, হাউ ইজ ইট এ অনলাইন রেজিস্ট্রেশন? তা আমাদের এই গলতগুলো আছে, এইগুলো একটু আসলে ভেবে দেখতে হবে। এটা তো অনলাইন না। আমাকে যদি অনলাইনে রেজিস্ট্রেশন করার পর আইডি নিয়ে স্কুলে সংশ্লিষ্ট দপ্তরে এসে যদি আবার তাদের কাছ থেকে নিতে হয়, এটা কী ধরনের অনলাইন হলো? তো যাই হোক, আমাদের সরকারের আমি বলবো যে আমাদের কার্যক্রম, আমাদের যে ইগুলা ভালো, কিন্তু ইমপ্লিমেন্টেশনে এসে আমরা হোঁচট খাচ্ছি, কোথাও একটা বড় ধরনের বাধা হচ্ছে। আমাদের যেইভাবে অগ্রগতি হওয়া উচিত ছিল সেভাবে আসলে আমার অগ্রগতি হয়নি। তবে এতটুকু যে আমাদের সরকার তরফ থেকে যে সমস্ত সুযোগগুলো অলরেডি আসছে, এগুলো জনগণ উপকৃত হচ্ছে। যেমন অনলাইনে পাসপোর্ট ফর্ম পাচ্ছে, আগে পাসপোর্ট অফিস থেকে ফর্ম দিতে হতো, সেটা করতে পারছে। আরেকটা খুব ভালো হতো, এটা এখনও মানে মাঠ পর্যায়ে আমরা পারতেছি না, সেটা অনলাইন জমির পর্চা। এটা কিন্তু খুবই দরকার, কারণ ডিসি অফিস বা সংশ্লিষ্ট এই অফিসগুলোতে যে মানুষজন যে ভোগান্তির শিকার হয়, এটা যদি একজন সাধারণ মানুষ উনি যদি একদম অনলাইনে যদি ওনার জমির পর্চাটা পেতেন, আরও মানে হতো। তো আমাদের সরকারের উদ্যোগ ভালো, কিন্তু ইমপ্লিমেন্টেশনে এসে আমরা হোঁচট খাচ্ছি। এই বিষয়টি ভেবে দেখার অনুরোধ করলাম আমাদের সংশ্লিষ্ট অর্গানাইজকে। আমাকে ধন্যবাদ দিলাম আমাকে একজন ভিজিটর হিসেবে কিছু বলার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জনাব ওয়াহিদুর রহমান। সুন্দর বলেছেন যে আগে থেকে আমরা যেমন এই যে অনলাইন সার্কুলার্স বিভিন্ন যে গভর্নমেন্ট ওয়েবসাইটে দেওয়া হচ্ছে, তো ইট সেভস টাইম অ্যান্ড হ্যাসেল, দ্যাটস আ ভেরি গুড এক্সাম্পল। আবার অন্যদিকে আপনি বলেছেন অনেক অনলাইন সার্ভিসগুলোর সাথে এখনও দেখা যায় যে ফিজিক্যাল ইন্টারাকশানটা এখনও যুক্ত করা আছে, যার মানে এটাকে ডিকাপল করা হয়নি। তো সেই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। অনলাইন সার্ভিস যেন ট্রুলি অনলাইন হয়, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর তো এই বিষয়ে আমরা আরও শুনবো অন্যান্য বক্তাদের কাছ থেকে। তো আমরা এই পর্যায়ে আই উড লাইক টু ইনভাইট মিস্টার ইকরাম ইকবাল, ডিরেক্টর কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের এর আগের বক্তাগণ সবাই মোটামুটি এই বিষয়ে সমস্ত কিছুই বলে গেছেন। আমি A2I এর ইনোভেশন স্পেশালিস্ট আমাদের শ্রদ্ধেয় ফরাদ ভাইয়ের কথা ধরেই আমি বলতে চাই যে এই ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে কাজ করার পর আমাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা কিন্তু আমি বলবো খুবই মূল্যবান। একটা দেশের একেবারে ডিজিটাইজেশনের শুরু থেকে আমরা যারা এখানে কাজ করছি, আমরা যে সমস্ত ইন্ডাস্ট্রি রোল প্লেয়াররা এখানে কাজ করেছি, আমাদের যে অভিজ্ঞতাগুলো হয়েছে, বিভিন্ন প্রজেক্ট, আজ প্রায় 200-250 প্রজেক্ট আমরা আমার এই ছোট্ট জীবনে হয়তো বা আমি দেখতে পেরেছি, নিজের চোখে দেখতে পেরেছি যে কিভাবে এটা ইভলিউশন হলো, কিভাবে এটার অভিযোজন হলো একসাথে। কয়েকটা রোল মডেল প্রজেক্ট, বড় বড় ফ্ল্যাগশিপ প্রজেক্ট বাংলাদেশে কিন্তু ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ হওয়ার
যে বড় বড় যে কারণগুলো সেগুলো কিন্তু এর আগের বক্তারা সবাই কিন্তু এর আগে এটাকে পয়েন্ট আউট করেছেন যে কেন আসলে ব্যর্থ হয়। তার ভিতরে যে পয়েন্টগুলো থেকে আমি মনে করি যে আরও কিছু এটাতে যোগ দেওয়া যেতে পারে, তার ভিতর একটি হলো আমাদের প্রশাসনে প্রতিটি স্পেশালাইজড সার্ভিস এর জন্য কিন্তু একটি ক্যাডার রয়েছে। আপনি দেখবেন সিভিল ইঞ্জিনিয়ারদের একটা আছে, সেখানে মেডিকেল সায়েন্সদের একটা মেডিকেল ক্যাডার, জুডিশিয়ারি যারা আছেন তাদের একটা ক্যাডার আছে। তো দেখা যাচ্ছে যে এখন আইসিটি এই যে একটা কাজ, এই যে আইসিটি আমরা যে স্কুল লেভেলের সিলেবাসের ভিতরে দিলাম, কলেজ লেভেলে আমরা শিখছি, আমরা বিশ্ববিদ্যালয় লেভেলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ছি, এখন এতগুলা গ্র্যাজুয়েট থাকার পরেও আমরা কিন্তু একটা স্পেশালাইজড ক্যাডার বা স্পেশালাইজড একটা ওয়ার্কফোর্স তৈরি করছি না আমাদের গভর্নমেন্ট ব্যুরোক্রেসিতে, যারা এই বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রেষণে গিয়ে বা সেখানে পদায়িত হয়ে ওনারা এই বিষয়গুলো দেখতে পারেন। এক, দুই হচ্ছে ইভ্যালুয়েশন প্রসেস। আমরা যে সমস্ত প্রজেক্টগুলো আপনি একটু আগে কিন্তু ফরহাদ ভাই কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন ইনিশিয়েশনটা কোথা থেকে হচ্ছে, এই ইনিশিয়েশনটাই কিন্তু সবচেয়ে বড় একটা রোল প্লে করে এটার ক্রম কোন জায়গায় যাবে। প্রজেক্ট যখন ইনিশিয়েশন হচ্ছে তখন বিভিন্নভাবে একটি প্রজেক্টকে ছোট একটা পরিসরে বলা হয় যে আমরা একটা এই চাচ্ছি, এক্স চাচ্ছি, সেখানে ওয়াই জেড চাইনিজ কোম্পানি, আমেরিকান কোম্পানি সবাই চলে আসছে এবং আলটিমেটলি একটি কয়েক শত কোটি টাকার প্রজেক্ট হয়ে এটি কিন্তু ব্যর্থ হচ্ছে। এবং সেই যে ছোট্ট একটা আমার কাজ ছিল, আমার যে ছোট্ট একটা উদ্দেশ্য ছিল, আমার যে ছোট্ট একটা চাহিদা ছিল মন্ত্রণালয়ের অমুক অধিদপ্তরের, সেটা কিন্তু সেই স্বপ্নটা বিলীন হয়ে যাচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা এর আগে একটু আগেও কিন্তু বলা হলো যে একই জিনিস, একই প্রজেক্ট, একই কাজ বিভিন্ন মন্ত্রণালয় একইভাবে টেন্ডার করছে একই কাজের জন্য, এবং আরএফপি পর্যন্ত কপি পেস্ট করা, এবং হাস্যকর কিছু ভুল সেখানে আমরা দেখি। হাস্যকর সেখানে কোনো কিছু আমরা দেখি যে ভাই এটা তো কয়েকদিন আগে না অমুক মন্ত্রণালয়ে দেখলাম, আপনারা কি সেখান থেকে কপি পেস্ট করেছেন? হ্যাঁ, উনি এসেছিলেন, আমরা তো ওনাদের কাছ থেকেই নিয়েছি। এবং এখানে কিন্তু ওনাদের চাহিদার বিন্দু মাত্র রেশ কিন্তু নাই সেই আরএফপিতে। সেখানে কিন্তু ওনাদের যেভাবে এই জিনিসটা ওনারা চান সেটা কিন্তু নাই। এবং রিডান্ডেন্ট সার্ভিস, একই মোডালিটিতে একই জিনিস, ফাইল ম্যানেজমেন্ট থেকে শুরু করে পে রোল, বিভিন্ন ধরনের ছোট ছোট বড় বড় সফটওয়্যারগুলা আলাদা আলাদাভাবে ছাড়াভাবে গুচ্ছভাবে প্রতিবার রিডান্ডেন্টলি প্রতিবার বাজেট হচ্ছে তৈরি হচ্ছে এবং সেগুলো আলটিমেটলি সাস্টেনেবিলিটির অভাবে একটু আগে যেরকম আমরা শুনলাম মারা যাচ্ছে। এখানে আরেকটা বড় বিষয়, যেগুলো সাকসেসফুল সেখানে আরেকটা স্টোরি আছে। দেখুন, সাকসেসফুল যে সমস্ত বড় বড় প্রজেক্টগুলো হয় সেখানে আমরা দেখি যে আমাদের এনআইডি প্রজেক্ট আছে, আমাদের বিআরটি এর কয়েকটা প্রজেক্ট আছে, ফ্ল্যাগশিপ প্রজেক্ট আছে, সেখানে পাসপোর্ট অফিসের বেশ কিছু বড় বড় প্রজেক্ট আছে। সেখানে অধিদপ্তর মন্ত্রণালয়ের সংযোগের এতই অভাব যে একটা ডেটা যেটা শেয়ার করা যায়, যেটা একভাবে নেওয়া যায়, যেটা একইভাবে সুন্দরভাবে ব্যবহার করা যায়, সেটাকে কিন্তু আমরা বারবার মানুষের ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছি, বারবার মানুষের ছবি তুলছি, বারবার মানুষের কাছ থেকে তাদের তথ্য নিচ্ছি, একবার তাদের নামের আকার রস্বই দিয়ে লিখছি বানান, একবার লিখছি এ দিয়ে। এবং এই যে এত বড় বড় লক্ষ লক্ষ কোটি টাকার যে প্রজেক্টগুলো হচ্ছে, সেখানে কিন্তু আমাদের যে কষ্টের টাকা, আমাদের দেশের যারা ট্যাক্স পেয়ারের টাকা, সেই টাকাটা কিন্তু আলটিমেটলি নষ্ট হচ্ছে।
আরেকটি বিষয়ে আমি একটু দৃষ্টি আকর্ষণ করব। একটু আগে কিনোট স্পিকার বললেন সফটওয়্যারের ওয়ারেন্টি। হাস্যকর একটি বিষয় হচ্ছে, হ্যাঁ এই বিষয়টা আমরা এই ইন্ডাস্ট্রিতে সবসময় জানি, ওয়ারেন্টি থাকতে হয়। মানে সফটওয়্যার আসলে একটি মোবাইল না, সফটওয়্যার একটি ল্যাপটপ না, সফটওয়্যার একটি ইলেকট্রনিক না যে এটি হুট করে বন্ধ হয়ে যাবে এবং সেটার জন্য ওয়ারেন্টি থাকবে। যে জিনিসটা বলা হয়, বোঝানো হয়, সেটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট, সফটওয়্যারের মেইনটেনেন্স এবং তার যৌক্তিক চেঞ্জ ম্যানেজমেন্ট। সেই জিনিসের জন্য যখন এএমসির বিষয়টা আসে তখন কেমন যেন এই প্রজেক্টটি মারা যায়। আমি যদি খুব বেশি অফেন্ড না করি কাউকে, আমি আমার দেখা একটা প্রজেক্টের একটা উদাহরণ দেব। আমি অধিদপ্তরের নামটিই বলে দিই। এটি হচ্ছে সমবায় অধিদপ্তর নামে একটি অধিদপ্তর আছে। ফরাদ সাহেব হাসছেন, আমি জানি, হি ওয়াজ অ্যাকচুয়ালি এই অধিদপ্তর প্রায় কয়েক কোটি টাকা খরচ করে প্রথমে একটি এমআইএস সিস্টেম তৈরি করলো। খুব চমৎকার একটি গল্প। এই এমআইএসের ভেতরে সেই সমস্ত যারা স্টেক হোল্ডাররা সেই সময় ছিলেন, ওনাদের যে মনের মাধুরী মিশিয়ে যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো থাকলো, সেই সমস্ত জিনিসগুলো হলো ঠিকই। এবং যেহেতু একটি ইআরপির মতন একটি এমআইএস সিস্টেম, সেখানে তো নিশ্চয়ই প্রতি বছর ডেটা এন্ট্রির বিষয় থাকে এবং সেই এন্ট্রির বিষয়টা, সেই প্রজেক্টটা মারা গেল, প্রজেক্টের বাজেটটা শেষ, ডাটা এন্ট্রি শেষ, নেটওয়ার্ক শেষ, যে সার্ভারগুলো, যে সমস্ত দামি সার্ভারগুলো বিদেশি অর্থায়নে ছিল, সেগুলি একসময়ে রদ্দি মালে পরিণত হলো। আবার সেই প্রজেক্টটা কিন্তু চালু হলো, আবার সেই জিনিসটা এবার হবে অনলাইন। তো এবার এই অনলাইনের যে কাহিনী, সেই কাহিনীতে আবার সেই একই পদ্ধতিতে একইভাবে সেই কয়েক কোটি টাকা খরচ করে সেই অনলাইন হলো ঠিকই, কিন্তু আবার সেই বাজেট শেষ। এবং যারা আমরা ফোন পেয়েছিলাম, আমি ফরাদ সাহেবকে যদি একটু মনে করা যায়, আমরা ফোন পেয়েছিলাম যে আপনারা যদি আমাদের এখানে এসে আর 1 বছরের জন্য যদি আমাদেরকে এটা চালিয়ে দেন, আমরা এটাকে হয়তোবা লাইভে আবার নিয়ে আসবো, আবার আমরা বাজেট আনবো। আমি তাদেরকে এই যেটা জিজ্ঞেস করেছিলাম যে বাজেটটা কিসের আনবেন, ইকরাম সাহেব, বিশ্বাস করেন আমরা এই স্পেসিফিক এক্সাম্পলের এত ডিটেইলে না যাই, আমার মনে হয় আমি খুব শর্টকাটে শেষ করছি। তো আমি শেষ করি ওই উত্তরটা, লেসনটা আমি আবার জিজ্ঞেস করেছিলাম যে বাজেটটা কিসের আনবেন, ওনারা বললেন আরেকটি সিস্টেম তৈরি করব। তো এই যে সিস্টেম তৈরি করার প্রবণতা আমাদের ভিতরে, এটা কিন্তু বন্ধ করতে হবে। সিস্টেম তৈরি করলে সেটা কেন চলবে না, এই জিনিসটা কিন্তু জবাবদিহিতা থাকতে হবে। এটাই ছিল। আরেকটি পয়েন্ট হচ্ছে, আমরা দেখি যে ফরেন যে কোম্পানিগুলো থাকে, সফটওয়্যারের যে সমস্ত কোম্পানিগুলো থাকে, তাদের প্রতি বেশ বিশেষ একটি অনুরাগের বিষয় আছে সরকারি কিছু মহলের। এই যে এখানে যে আমরা যে দেশি সফটওয়্যার কোম্পানিরা সেখানে অনেক সময় টিকে থাকতে পারি না। সেখানে যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া থাকে, সেই রিকোয়ারমেন্টগুলো, সেই চাহিদাগুলো আমরা আসলে পূরণ করতে পারি না। তো সেখানে কিন্তু আমাদের পার্টিসিপেশনটা খুব কম থাকে। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় আমি বলবো যে বিভিন্ন যে মন্ত্রণালয় আছে, এবং সেখানে কিন্তু আমাদের এখানে A2I আছে, আমাদের পাবলিক প্রকিউরমেন্টের জন্য CPTU রয়েছে, আমাদের এই ICT সেক্টরকে করার জন্য কম্পিউটার কাউন্সিল রয়েছে। ইনারা যদি আরেকটু এফোর্ট দিত পলিসি মেকিংয়ে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে ফরাদ সাহেব যেরকম বলল যে আপনারা পলিসি তৈরি করবেন, আমি বলবো যে আপনাদেরও পার্টিসিপেশনটা কিন্তু দরকার পড়বে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইকবাল সাহেবের কথায় যেটা আসলো যেটা যে এখানে কোনো ডেডিকেটেড ICT ক্যাডার নাই, সেটা হলে পরে হয়তো সরকারি সাইড থেকে কাজে সুবিধা হতো। আর হচ্ছে যে আমাদের এই কোনো স্ট্যান্ডার্ডাইজ ডাটা ক্যাপচার মডেল নাই, সেটা যদি করা যেত তাহলে হয়তো আমাদের এই কাজে এই ভুলগুলো হতো না। অনেক ক্ষেত্রে একই ধরনের ভুল বারে বারে রিপিট হচ্ছে, সেটা হতো না। তো আমি এই পর্যায়ে
আমাদের বেসিসের ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের এই যে বেসিস স্ট্যান্ডিং কমিটি অন ই গভর্নমেন্ট সেটার যে ডিরেক্টর ইনচার্জ রাশিদুল হাসান, তো আমি রাশিদুলের কাছ থেকে শুনবো। তারপরে আমি একটু শুনতে চাইবো এই যে আরইবির যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, আই উইল কাম টু ইউ for a 1 or 2 minute comment on this, and then we'll also take some questions from the floor. So Rashid, you have the floor now. ধন্যবাদ করিম ভাই। গভর্নমেন্টের এই প্রজেক্টগুলি কিভাবে হচ্ছে, কিভাবে হবে, কিভাবে হলে ভালো হবে, কি কি চেঞ্জ আসলে করা দরকার, এই বিষয়গুলি নিয়ে আসলে বেশ অনেক দিন থেকেই, গত 6 বছর থেকে আসলে আমরা একসাথে কাজ করছি, যেখানে করিম ভাই আছেন, ইন্ডাস্ট্রির আরও লোকজন আছেন। আমার আসলে যেই কথাগুলো আসলে আমার বলার ছিল আর ম্যাক্সিমাম আসলে আপনার বক্তা সবাই বলে ফেলেছেন। আমিও আসলে ফিল করি যে গভর্নমেন্টের কিন্তু আসলে সদিচ্ছার আসলে অভাব নেই। আমি একটু বলতে পারি, একটু উল্লেখ করতে চাই এই সুযোগে। এক সময় ডিজিটাল গভর্নমেন্টস টাস্ক ফোর্সের মিটিং, যেখানে মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী উনি যাবেন, উনি আমাকে রাত্রেবেলা ফোন করে বললেন, রাশিদ ভাই আমি ওখানে যাব পিএম এই টাস্ক ফোর্সের মিটিংয়ে, আপনি যদি কিছু বলে, মানে আপনাদের যদি কিছু থাকে ই গভর্নেন্সের দিক থেকে বা ডিজিটাল গভর্নেন্সের দিক থেকে আমাকে যদি কিছু পয়েন্ট আপনি দিতে পারেন। তো আমি রাত্রেবেলা অনেক ঘাটাঘাটি করলাম। আমি অনেক রাত আসলে তখন আমি মিতুল ভাইকে ফোন দিলাম যে মিতুল ভাই হাতের কাছে এখন কি আছে যেটা আসলে রাত্রেবেলা পাঠানো যায়, এখন পলক ভাইকেও একটা পয়েন্ট দিতে হবে, এটা আমরা যদি দেই তাহলে উনি ওখানে উপস্থাপন করবেন, এটা হয়তো আমরা পিএমের মুখ থেকে আমরা ভালো কিছু শুনতে পারবো। তো মিতুল ভাই বললো যে রাশাদ আমি আসলে এই মুহূর্তে কিছু বলতে পারতেছি না, আমার মনে একটু ঘাটাঘাটি করে উনি 2-3টা রেফারেন্সের কথা বললেন, যে বললো যে একটু তুমি দেখো যে পাশের দেশে কী করে বা মালয়েশিয়াতে কী হয়, এগুলো একটু তুমি ঘাটো। তো আমি যেটা দেখলাম যে আসলে ই গভর্নেন্সের যে সাস্টেনেবিলিটি বা কীভাবে আসলে করা উচিত গভর্নমেন্টের ডিজিটাইজেশন, এইগুলির জন্য পলিসি আসলে মালয়েশিয়াতে খুব সুন্দর সুন্দর কিছু পলিসি ওরা আছে, যেগুলি ওনারা বলে দিয়েছেন ওখানটায়। যেমন আমরা এই জিনিসগুলি আসলে আমরা এই পলিসির মধ্যে নিতে চাই, ই গভর্নেন্সের, যেটি নিয়ে অনেক দিন থেকে কাজ করছি। তো ওই পলিসির মধ্যে বলা আছে যে এমন কোনো প্রজেক্ট যে প্রজেক্টটা আসলে লোকাল রিসোর্স দিয়ে আসলে করা যাবে, এই প্রজেক্টটা আসলে ইন্টারন্যাশনাল টেন্ডার আসলে করার প্রয়োজন নেই। যদি লোকাল রিসোর্স দিয়ে করা না যায় তাহলে ওই প্রজেক্টটি আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করতে হবে, কিন্তু সেক্ষেত্রে লোকাল ভ্যালু এডিশন থাকতে হবে, যেরকম পরিষ্কার ওখানে বলা আছে। তো এইরকম বেশ কিছু পয়েন্ট ওনাকে দিলাম, এবং আসার কথা হলো যে প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উনি পরিষ্কার করে তখন বলে দিয়েছেন যে বিদেশি কোম্পানিগুলি আসলে আমাদের এখানে যদি কাজ করে, যদি আমাদের নিজের সক্ষমতা থাকে কাজগুলি করতে মানে না দেওয়াই উচিত, যদি দিতে হয় তাহলে যাতে ভ্যালু এডিশন হয়। এবং উনি ওখানে আবার একটা ক্লারিফিকেশন আমি দিয়েছিলাম আসলে ওখানটায়, উনি আবার ওই ক্লারিফিকেশনটা উনি নিয়েছেন, যেটা যে কোনো কোম্পানি, যে কোম্পানিতে আসলে 51% যদি বিদেশি শেয়ার হোল্ডার হয় তাহলে ওটাকে বিদেশি কোম্পানি বলা হবে, আর যদি 51% বা তার বেশি যদি লোকাল হয় তাহলে সেটা লোকাল কোম্পানি বলা হবে। তা আসলে ওই জিনিসগুলি আসলে এই কথাটা এই জন্য বললাম, যে কথাগুলি মঞ্জু ভাই একদম খুব শক্ত করেই বলছেন আসলে, এবং গভর্নমেন্টের লোকও আসলে যারা আছেন এখানটায় ওনারা স্বীকার করবেন যে আসলে উপরের সবার কিন্তু আসলে সদিচ্ছার অভাব নেই। আসলে যেটা হয় যে নিচের লেভেল থেকেই আমরা অনেক কিছুতে আমরা ভুগি, যে জিনিসগুলি আসলে যখন সাকসেসফুলি ইমপ্লিমেন্টেশন আমরা যখন করতে যাই, সেই করতে যাওয়ার যেই বিষয়গুলি থাকে, বিষয়গুলির মধ্যে একটি হলো আপনার ইউএটি, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট কারা করে। কোনো প্রজেক্ট যখন হয়ে যায় তখন কিন্তু ওই নিচের লেভেলে যারা আছে ওনারাই করেন, ওনারা হয়তো ওনারা আটকাইলে পেমেন্ট আটকাইলে প্রজেক্ট লেন্দি হয়, ওনারা কী করেন চেঞ্জ কন্ট্রোল নিয়ে আসেন, তখন কিছু চেঞ্জ বা এটা ওইভাবে করে না দিলে আসলে হবে না, কিন্তু হয়তো আমার দেখা গেলো প্রজেক্ট টাইম লাইনে এটা কভার করে না, কখনো হয়তো দেখা যায় যে এটা স্কোপের ভিতরেই আসলে কখনো লেখা ছিল না। আবার কখনো এমন কিছু থাকে টিওরের ভিতরে যে টোটাল কি বলে এটা টোটাল সলিউশন বলা থাকে, যে এটা আসলে যে প্রজেক্টটা আমরা করতে চাই একটা টোটাল নামে একটা ওয়ার্ড যদি বসাই দেয় যে ভাই এটা তো টোটাল লেখা আছে, আপনি তাহলে কমপ্লিট সলিউশন আপনি আমাকে দিবেন না কেন। তো এই যে বিষয়গুলি কিন্তু আসলে নিচে থেকে আসলে শুরু হয়, এই হিকাপটা শুরু হওয়ার কারণে কিন্তু একসময় প্রজেক্টের পেমেন্টে গিয়ে আটকায়, প্রজেক্টটা আসলে লেন্দি হয়, কোম্পানিগুলি সাফার করে। তো আমি আসলে এই পয়েন্টটা লিখেছিলাম আসলে, যেটা ইকবাল ভাই বললেন যে এই জিনিসগুলি করার জন্য কিন্তু গভর্নমেন্টের ভিতর আমি নিজে প্রপোজ করতে চাই। যখন জব্বার ভাই যখন মন্ত্রী হয়েছেন তখন কিন্তু আমি এডিশনাল সেক্রেটারি লেভেলে বেশ কয়েকজনের সাথে আমি কথা বলেছি আইসিটি মিনিস্ট্রিতে, ভাই একটা জিনিস আপনাদের একটা করা উচিত, সেটা হলো আইসিটি ক্যাডার।
আইসিটি ক্যাডার যদি আপনি না করতে পারেন, তাহলে এই যে ডিজিটাল গভর্নেন্স আমরা যেটা বলছি বা ই গভর্নেন্স আমরা যাই বলছি না কেন, এই জিনিসটা কিন্তু অদূর ভবিষ্যতে আসলে সাস্টেনেবল হবে না। ইউজার আমি বিও করতে পারি বা বিওটি দিয়ে আমরা প্রজেক্ট করতে পারি, কিন্তু শেষ পর্যন্ত যখন আমরা এটা ট্রান্সফার করে গভর্নমেন্টকে দেবো, চালানোর আসলে লোক থাকবে না। তাহলে কি করতে হবে, আসলে কোয়ালিফাইড যেসব লোকজন আছে তারা যাতে আইসিটিতে যারা পড়াশোনা করবে তারা যাতে আসলে উদ্বুদ্ধ হয় যে আমি গভর্নমেন্ট সার্ভিসটা আমি করতে চাই, তাহলে সেটা হবে যে ওদের উপরে মাথার উপর একটা কেপিআই থাকবে যে ভাই আমি তো আইসিটি ক্যাডার থেকে আসছি, আমার আসলে ওই প্রজেক্টটা আসলে আমার দেখতে হবে, এটাই আমার কাজ আসলে। তো কেপিআই বেস যদি আমরা করে দিতে না পারি, তাহলে আসলে এই যে সাস্টেনেবল ই গভর্নেন্সের কথা আমরা যেগুলি বলছি, এই জিনিসগুলি আসলে আসলে ওইভাবে আমরা নিয়ে যেতে পারবো না। আমি অন্য পয়েন্টগুলিতে আমি আর আলোকপাত করতে চাই না, সেগুলি আসলে রিপিটেশন হবে। অলরেডি অন্যরা সবাই বলেছেন যে এই পয়েন্টগুলির মধ্যে খুবই ইম্পর্টেন্ট যে জিনিসগুলি আসলে আছে সেটা হলো প্রজেক্ট ম্যানেজমেন্টে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু, চেঞ্জ কন্ট্রোল একটা ইম্পর্টেন্ট ইস্যু। কখনো কখনো আমরা আইপি নিয়েও আসলে অনেক ক্ষেত্রে আমরা প্রবলেম ফেস করি। অপারেবিলিটি যেটা আমরা বলছি সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, যেটা জাহিদ ভাই খুব স্পষ্ট করে উনি বলেছেন যে আসলে গভর্নমেন্টের যে একটা আইল্যান্ডের মতো যারা কাজ করছে সেগুলির মধ্যে সমন্বয় দরকার, ইন্টারঅপারেবিলিটির বিষয় থাকতে পারে। কোনো একটা কম্পোনেন্ট হয়তো অন্য মিনিস্ট্রির উপর ডিপেন্ড করছে, ওটা রেডি না হওয়ার জন্য হয়তো আমার সলিউশনটা আসলে রেডি না, ইউটি পাস করে না, আমি পেমেন্ট পাই না, প্রজেক্টটা পক্ষান্তরে প্রজেক্টটা আসলে বড় হয়, একসময় হয়তো ডেলিভারি হয় না বা ডেলিভারি হলেও চলে না, এই অবস্থায় চলে যায় আর কি। তো এটুকু বলে আমি আসলে শেষ করছি। আপনাদের এই সুযোগে বেসিস থেকে যেহেতু বলছি, এই সুযোগে আপনাদের সবাইকে একবার একটু ধন্যবাদ দিতে চাই, আপনারা স্পেশালি যারা আসছেন আজকের এই ডিসকাশনে, এবং আপনাদের সবাইকে নিয়ে আমরা আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, সোনার বাংলা করতে চাই। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ রাশিদুল। তুমি ইউ হ্যাভ পয়েন্টেড আউট ওয়ান ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে যে ডেসপাইট অল দি লেটস এ ল্যাক অফ সাকসেস, আমি ফেলিওর ঠিক বলতে চাই না, ফেলিওর ইজ টু নেগেটিভ এ ওয়ার্ড, লেটস এ ল্যাক অফ সাকসেসেস, দের ইজ ইগারনেস ফ্রম বোথ সাইডস, ফ্রম দি ইন্ডাস্ট্রি সাইড, ইন্ডাস্ট্রির লোকজনের কাছ থেকে শুনলাম আমরা, অ্যান্ড ফ্রম দি গভর্নমেন্ট সাইড অলসো দের ইজ ইগারনেস টু মেক ইট ওয়ার্ক, মেক ডিজিটাল বাংলাদেশ ওয়ার্ক। তো আমরা ওই পার্সপেক্টিভে একটু ইয়ের কাছ থেকে শুনতে, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আজমির হোসেন, আমি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে আরবিতে আছি। আচ্ছা, আপনি একটু বলেন দেখি 1-2 মিনিটের মধ্যে যে আপনার যে অভিজ্ঞতা ওয়ার্কিং অ্যাজ এ আইটি প্রফেশনাল উইদিন দ্য গভর্নমেন্ট মেশিনারি, তো আপনার ওই সাইড থেকে আপনার কি মনে হয় কি করলে পরে আইটি প্রজেক্টগুলো আরও সাস্টেনেবল হতে পারে? আচ্ছা, আমি ইন্ডাস্ট্রিতে 3 বছর ছিলাম, গভর্নমেন্টে 3 বছর আছি। এই 6 বছরের এক্সপিরিয়েন্সে বলতে চাই আসলে গভর্নমেন্টের এমপ্লয়ীদের কিছুটা ত্রুটি আছে, ঠিক আছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি যেটা আছে ওটাতে ত্রুটি কম নেই। কারণ ইন্ডাস্ট্রি মনে করে গভর্নমেন্ট প্রজেক্ট মানেই হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস, রাজহাঁস, সে ডিম দেবে আমি খাবো, ডিম দেবে আমি খাবো। লাইক 1999 সাল থেকে বিলিং চলতেছে আমাদের আরবিতে, এখনও কেন এটার পেছনে আমি প্রতি বছর 4 কোটি টাকা খরচ করবো? ওয়াই? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি কিছুদিন একটা ইউআই ইভ্যালুয়েশনের সাথে সংযুক্ত ছিলাম, তো ওইখানে আমাদের একটা প্রজেক্ট ছিল যেটা এস্টিমেট ছিল 62 লাখ। হ্যাঁ, তো এক প্রজেক্ট আমাদের অফার করছে হচ্ছে 58 লাখ, আর একটা হচ্ছে 10 লাখ। তো আমার পিপিআর তো আমার আছে, গভর্নমেন্টের তো রুলস আছে। এখন ওই কোম্পানি ওই ইন্ডাস্ট্রি কেন আমাকে 10 লাখ দিল? এটা তো 10 লাখের প্রজেক্ট না, কারণ তারা মনে করে আমি 10 লাখ দিয়ে গভর্নমেন্টে ঢুকবো, ঢুকে এদের কোনোভাবে থামবো, আমরা জিম্মি করব, আমরা এই রাজহাঁসের মতো ডিম পাইতে থাকবো। তো আপনার সাজেশন কি এটা বলেন দেখি? এটা স্পেসিফিক সাজেশন হচ্ছে, হ্যাঁ, আপনারা ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা প্লিজ আপনারা ভালো মতো এস্টিমেট করে আমাদেরকে প্রজেক্ট দিবেন, আপনারা টাকা নেবেন, নেন, সমস্যা নেই, কিন্তু যেন নিয়ম মাফিক হয়, স্পেসিফিক হয়, প্রজেক্টটা যেন সাস্টেইনেবল হয়, আমাদেরকে গভর্নমেন্টকে জিম্মি করে না। এটাই হচ্ছে ইন্ডাস্ট্রিদের প্রতি আমার একটা। ওকে, থ্যাংক ইউ। তার মানে একটু টেমপ্লেট ফলো করে এগেইন দেয়ার শুড বি সাম বেঞ্চমার্কস। গুড সাজেশন। আচ্ছা, আই উড লাইক টু ইনভাইট সাম কোয়েশ্চেন্স ফ্রম দ্য ফ্লোর, কোয়েশ্চেন্স অর শর্ট কমেন্টস। হ্যাঁ জি, আপনি বলেন। আমার নাম হচ্ছে হাবিবুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর, আলটিমেট ইনফরমেশন আর্কিটেক্ট লিমিটেড। আমি আইটি সলিউশনের সাথে এই নিয়ে কাজ করছি, তাও প্রায় 30 বছর হবে। তা তো হবেই, তো আমি পুরনো সহযোদ্ধা। রাইট। একটা বিষয়ে বলার জন্য আমি অবশ্য চিন্তা করেই আসছিলাম, কিন্তু এসে দেখলাম ফার্স্ট কিনোট স্পিকার উনি ওনার বক্তব্যে এইগুলোর প্রবলেমগুলো তুলে নিয়ে আসছেন। সে প্রবলেমটা হচ্ছে যে আমরা সফটওয়্যার বানাচ্ছি
বিভিন্ন অর্গানাইজেশনের জন্য, যেমন বার্থ কন্ট্রোল কিংবা বার্থ রেজিস্ট্রেশনের সময় সেখানে করছি, তারপরে ইলেকশন কমিশনে করছি, কিংবা যেখানেই করি না কেন কমন কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো প্রথমে আগে যোগ করি, তারপরে আমরা সেগুলো করি। সেই কমন জিনিসগুলো যদি আমরা কোনো একটা জায়গায় একবার যদি রেখে আমরা ব্যবহার করতে পারতাম, যেমন শুরুতে সফটওয়্যার বানানোর সময় আমরা প্রথমেই যে জিনিসটা চিন্তা করে সফটওয়্যার বানানো শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে একই কথা দুইবার লিখব না, দ্যাট ইজ দ্য কনসেপ্ট। কিন্তু আমাদের দেশে এইরকম একটা অবস্থা, আমি একই নাম ছোটোবেলাও লিখেছি, এখনও লিখেই যাচ্ছি, যেখানেই ফর্ম ফিল আপ করতে যাই লিখেই যাই ওই নাম, ওই ফাদার্স নেমস, মাদার্স নেমস, তারপরে ছবি, সবই লিখে যাচ্ছে। তাহলে আমরা কি সেরকম একটা ডিজাইন কিংবা একটা আর্কিটেক্ট এরকম করতে পারি না, যেটার সাহায্যে আপনি একবারই বলতে চাচ্ছেন যেটা একবারই- ফরহাদের প্রেজেন্টেশনে আসছে, যেটা যে এই যে প্রবলেমটা আসছে, interoperability যে issue-টা আমি আছে। আসছি রাইট জায়গায়, প্রবলেমটা আসছে উনি সেটা তুলে ধরছেন যে এইগুলো বিভিন্ন জায়গা থেকে তৈরি হচ্ছে, কিন্তু কখনোই এরকম একটা ইনিশিয়েটিভ হচ্ছে না, কিংবা কারাই বা এই দায়িত্বটা নেবে এখন, আচ্ছা, যে একটা আপনি চাচ্ছেন যে ন্যাশনাল ধরনের আর্কিটেক্ট initiative হবে, আসুক, right. এবং সেই জায়গায় প্রথমে যে কমন ইনফরমেশনগুলো আমাদের সব জায়গায় দরকার, ঠিক আছে, I got your সারা point. দেশে জি, দরকার, ঠিক আছে। সেইটা সেই জায়গায় রাখার পরে আমরা অন্য জায়গায় Okay. সবাই সেটা ব্যবহার করব। জি, এটার ঠিক কোনো আছে। ইনিশিয়েটিভ দেখতে পাচ্ছি না। Okay, এটাই alright, আমার thank কাছে you. মনে হচ্ছে না, না, খুব it's a বেশি good, দরকার, good, good, very good point. যেটা এই যত প্রজেক্ট হচ্ছে সমস্ত প্রজেক্টের একটা সার্টেন লেভেল ইনভলভমেন্ট কমিয়ে দেবে, কমিয়ে দেবে, শুধু very সেটার good, সাথে very good. ইন্টিগ্রেশন করে ডাটাটা নিয়ে আসলেই কমিয়ে দেবে। না, ঠিক আছে। Thank you. Thank you for Thank your you. suggestion. Thank you. Any other questions or comments from the floor? আমি অলিউল্লাহ, সিইও সফটওয়্যার শেল। তা আমি কিছু গভর্নমেন্টের প্রজেক্টের সাথে কাজ করছি, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, কবি নজরুল, সিলেট কৃষি, কুয়েট, খুলনা ইউনিভার্সিটি, নোয়াখালী সায়েন্স সেন্টার, অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটিতে কাজ করছি। তো কিছু ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট ছিল, ওইগুলোতেও আমি 4টাতে কনসালটেন্ট ছিলাম, বেশ বড় প্রজেক্ট ছিল। তারপরে ওখান থেকে সরে আসছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে এখন আমার কিছু ছোটো ছোটো প্রজেক্ট এই ইউনিভার্সিটিগুলোতে চলে, 7 বছর যাবৎ চলে, জি, আপনার ইয়েটা বলেন, আপনার বিষয় suggestion-টা মঞ্জুরি বলুন। কমিশনে চলে। জি। তো আমার এটা হলো যে এখানে দেখা যায় যে এইখানে পিপিআর যারা তৈরি করে, এখানে যারা এটা হ্যান্ডেল করে, এখানে আসলে আইটি এক্সপার্ট কেউ থাকে না, যার ফলশ্রুতিতে যে ওনারা রিকোয়ারমেন্টটাই খুব ভালোভাবে বুঝে না। তো রিকোয়ারমেন্ট যেটা দেওয়া এই হয়, বিষয়টা কিন্তু ফরহাদ সাহেবও বলছে ওনার প্রেজেন্টেশনে। সরি, আমাদের আমি মাত্র সোহেল ঢোকার মাসুদ কারণে সাহেবও আমি মিস বলেছে। করছি। আপনি ওটা রিপিট করেন না আর কি। আমার মনে হয় যে আপনার যদি এই ব্যাপারে কোনো রিকমেন্ডেশন থাকে আপনি শুধু ওটা বলেন। সরি, আমি মাত্র ঢুকলাম তো এই জন্য আচ্ছা, মিস করছি। না, আমার recommendation-টা বলেন, জি। ইয়েতে বলি যে এখানে যদি এক্সপার্ট থাকে তাহলে আসলে রিকোয়ারমেন্টটা ভালোভাবে হবে। আপনি চান যে এই ধরনের এক্সপার্টিস যেন এইসব গভর্নমেন্ট এজেন্সিতে থাকে। Right, right. আচ্ছা, ঠিক আছে, Basis থেকে okay. যদি একটা I got required your করা point. হয়, জি, ঠিক আছে, okay, thank you. থ্যাংক ইউ। জি, আপনি পিছনের থেকে বলেন। জি। আসসালামু আলাইকুম। মাই নেম ইজ রিফ ভুইয়ান। আমি আসলে এডুকেশন সেক্টরে আমি হাফ আইটি অ্যান্ড এইচআর রিলেটেড কনসাল্টিং করি দেশের বাইরে অ্যাকচুয়ালি। তো এখানে 1 বছর ধরে রিসার্চ করে যাচ্ছি গ্যাপটা বের করার জন্য। তো আপনাদের অ্যাকচুয়ালি আমি গত 1 ঘন্টা ছিলাম, বাট যেটা আমি একটা সাজেশন আছে আমার, সেটা হচ্ছে যে আপনারা বললেন যে কেপিআই, সো ই গভর্নেন্স, আপনারা আজকে টপিকটা হচ্ছে সাস্টেনেবল ই গভর্নেন্স মডেল, এবং এটা কিন্তু আপনি 3 ভাগে ভাগ করলে সাস্টেনেবল ইটসেলফ ইজ চ্যালেঞ্জিং, ই গভর্নেন্স ইজ এ হিউজ ব্রড আসপেক্ট অফ ইট, অ্যান্ড হ্যাভিং এ মডেল, যেটা আমি মনে করি, যেটা আমি কাজ করি, যে কোনো প্রজেক্টে, ওয়েদার ইটস ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট অর এডুকেশন প্রজেক্ট বলেন, what I follow is a proven systematic method. হ্যাঁ, তো সিস্টেমেটিক মেথডে আপনারা অনেকেই বললেন যে ইভ্যালুয়েশন, একজন বক্তা বললে গেলেন ইভ্যালুয়েশন। তো আমার মনে হয় যে আমাদের দেশে যে বড় বড় প্রজেক্ট, সেগুলোতে যদি আমরা যেগুলো সাকসেসফুল হয়েছে আর যেগুলি সাকসেসফুল হতে পারেনি, দুটার মধ্যে যদি কম্পেয়ার করে দেখি, আই এম পজিটিভ ইন এ ওয়ে যে আপনি দেখবেন যে হয়তো কোথাও সেই সাকসেসফুল প্রজেক্টগুলিতে হয়তো ইভ্যালুয়েশন মেথডটাকে ফলো করা হয়েছিল। যে কোনো একটা প্রজেক্টে আপনি ইমপ্লিমেন্টেশনের পরে সবচেয়ে যেটা বড় প্রয়োজন হয়, যেটা আমরা অনেকখানে দেশে এবং বিদেশেও দেখেছি, যে আমরা ইভ্যালুয়েশনটা যে করা হচ্ছে কি হচ্ছে না এবং সঠিকভাবে সেটা করা হচ্ছে কিনা অ্যাজ এ ফলো আপ, প্রজেক্ট
প্রজেক্ট ইভ্যালুয়েশন আপনি চাচ্ছেন জি। যে এটা সাকসেসফুল হলে সাকসেস ফ্যাক্টরগুলো কি ছিল, জি। ফেল করলে ফেইলিওরের কারণ কি ছিল, কারণ কি ছিল, সেটা কারণ যদি এটা evaluate থেকে করা হয়। এই যে আচ্ছা, ঠিক আছে। গভর্নমেন্টে যে অনেক প্রজেক্ট আছে, আপনি যে এই যে রিসার্চ করছেন ইন হোয়াট জি। ক্যাপাসিটি, ইন ইওর ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি? জি আমার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি। Individual আমি capacity. অ্যাকচুয়ালি বাংলাদেশে 130টা ইউনিভার্সিটি আছে, সো আই এম ভেরি এক্সাইটেড, কারণ আমাদের আচ্ছা। দেশে ইউনিভার্সিটিগুলি এখনও ভেরি আর্লি স্টেজে, বিশেষ করে ইউনিভার্সিটি ইআরপি এবং লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমি আসলে A2I-কে খুব ক্লোজলি ফলো করি, বাট আমার হোপ যে আমার মাস্টার্স হচ্ছে ইনস্ট্রাকশনাল ডিজাইন নিয়ে, সো আমি ভেরি হাইলি স্পেসিফিক ফিল্ড নিয়ে কাজ করি। তো ওয়ান অফ দ্য স্পিকার বললেন যে আমাদের যে ক্যাডার বা স্পেশালাইজড গ্রুপ, একটা প্রজেক্ট যখন দাঁড়া করানো হয়, আমার মনে হয় যে আরএফপি বা যে বিডিং প্রসেসটা, সেইখানে একটা ক্যাটাগরি যারা নাকি এটা ডিজাইন বা ডেভেলপ করবে, সেই জায়গাটাকে যদি আমরা স্ট্রং করে রাখি রিকোয়ারমেন্টসগুলিকে, সেখানে কিন্তু মানে এটা বিচ্ছিন্নভাবে করা যাবে না, বাট আই গট ইউর পয়েন্ট। জি, স্যার, এটা জি, স্যার। পুরো প্রসেসটাই আমাদেরকে Process-টা, করতে জি, হবে। স্যার, জি, সো স্যার। দ্যাট হ্যাজ বিন পয়েন্টেড আউট বাই দ্য কিনোট স্পিকারস অলসো। স্যার। না, থ্যাংক ইউ। Okay. উইল টক অফলাইন অলসো অন আচ্ছা, thank you. আসসালামু আলাইকুম। আমরা কোনো আই থিঙ্ক দের ইজ অনলি ওয়ান lady here or couple of ladies. Can we have some comments or questions from the ladies? আমি মাকসুদা আক্তার, আমি নগর উন্নয়ন অধিদপ্তরে আছি, আরবান ডেভেলপমেন্ট ডাইরেক্টর। আসলে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু আমি কাজ করছি A2I-তে ওয়েব ডিজাইনের উপরে। আমাদের অফিসে আইটি সেক্টরের কোনো ইঞ্জিনিয়ার নাই আর কি, আচ্ছা, এই জন্য আমাদের অফিসের কাজটা আর কি হয় না। আমি একটু কম্পিউটারে কাজ পারি দেখে তখন আমাকে অফিস থেকে ওই A2I মাধ্যমে তাহলে তো ওই যে কম্পিউটার ওনার কথাটা কাউন্সিলে এসে গেল আর কি, যে IT র expertise ওয়েব নাই। পোর্টালের উপরে ট্রেনিংয়ে পাঠানো হয়, আরও প্ল্যানিং পাঠানো হয়, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পাঠানো হয়। সেই হিসেবে আমি মানে কাজ করতে দেখা যাচ্ছে অনেক কষ্ট হয় আসলে আইটি সেক্টরে ইঞ্জিনিয়ার প্রতিটা প্রতিষ্ঠানেই আসলে এটাই যে প্রতিটা প্রতিষ্ঠানেই আইটি সেক্টরে একটা সেল অবশ্যই দরকার আছে। Dedicated লোক হ্যাঁ, দরকার, জি, dedicated ঠিক লোক। আছে। তাহলে মানে ডিজিটাল যে সরকারের যে ডিজিটাল মানে আশা, সেটা অবশ্যই পূর্ণ হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট, যে এখানে আসলে অবশ্য এটাও ঠিক যে আপনাকে যে কম্পিউটার সায়েন্সেই পাস করতে হবে আইটি প্রফেশনাল হওয়ার জন্য, তা কিন্তু না। বাংলাদেশে এমনও উদাহরণ আছে যে ইংলিশ লিটারেচারে মাস্টার্স করে পরে দে বিকেম ভেরি সাকসেসফুল প্রোগ্রামার্স, সেরকম উদাহরণও কিন্তু আছে। কিন্তু হোয়াট ইজ নিডেড ইজ এ ডেডিকেটেড প্রফেশনাল। যেরকম ওই যে পার্ট টাইম আমি আরও 10টা কাজ করি, তার মধ্যে আইটি করলাম, তাহলে হবে না। সো ডেডিকেটেড প্রফেশনাল দরকার। তো আমার মনে হয় আমরা অনেক আলোচনা করেছি, এর মধ্যে 5টা অলরেডি বেজে গেছে। আমাদের চিফ গেস্ট হ্যাজ বিন রিমাইন্ডিং মি দ্যাট উই নিড টু র্যাপ আপ দ্য ডিসকাশনস। তো আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এই সুন্দর আলোচনার জন্যে। তো আমি এই পর্যায়ে আমাদের চিফ গেস্ট, আমাদের বেসিসের ফাউন্ডিং প্রেসিডেন্ট এবং IBCS প্রাইমেক্সের কি চেয়ারম্যান আছেন নাকি এখন? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, পাস্ট চেয়ারম্যান অফ IBCS প্রাইমেক্স জনাব তৌহিদ, ওনাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সুধীবৃন্দ, আপনারা তো সবাই কিনোট স্পিকার থেকে শুরু করে যে যা বলেছেন, সাজেশন দিয়েছেন, সবাই সব মন দিয়ে শুনেছি। বেশি লোকজন নেই, হয়তো আমরা ঘরোয়াভাবেই সবাই শুনেছি এবং সবাই পরিষ্কার বুঝতে পেরেছি কে কী চাইছে। বাংলাদেশ গভর্নমেন্টের প্রচুর ইচ্ছা, আমাদের সবারই ইচ্ছা যে ডিজিটাল বাংলাদেশ হোক। ডিজিটাল বাংলাদেশ হওয়ার জন্যই এই ডিজিটাল বাংলাদেশ হতে হলে ডিজিটাল শব্দটা শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম। তো সেই প্ল্যাটফর্মকে শক্ত সমর্থ করার জন্য নিজেদেরকে শক্ত সমর্থ হতে হবে, আমাদেরকে শিক্ষিত হতে হবে প্রপারলি। এই যেমন আইটি করে আমরা চিলেছি, কিন্তু আইটি এক্সপার্টস থাকে না কোনো প্রজেক্ট তৈরি করার জন্য, প্ল্যান করার জন্য, ডিজাইন করার জন্য। সুতরাং এই যে গভর্নমেন্টের প্রথম হলো যে আইটি প্রত্যেকটি ডিপার্টমেন্টে, প্রত্যেকটি মিনিস্ট্রিতেই আইটি ডিভিশন একটা আলাদা করে দেওয়া উচিত এবং তাদেরকে দিয়ে এই প্ল্যানগুলো করে দিয়ে এগিয়ে গেলে ভালো হয়। ঠিক তেমনিভাবে যেমন যেটা ফরহাদ সাহেব বলেছিলেন, যে কিনোট প্রেজেন্টার ফরহাদ সাহেব বলেছিলেন যে কোনো কিছুতে আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কিছু নেই। স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা হওয়া উচিত, কোনো সমন্বিত না, কারোর সাথে কোঅর্ডিনেটেড না, একজনের সাথে কোঅর্ডিনেট করা যায় না, এগুলো করতে হবে। এইগুলো করলে এবং কোনো একটা প্রজেক্টে যদি মেনটেন্যান্সের ব্যবস্থা না থাকে তাহলে সাস্টেনেবল হবে না, এটা সত্য কথা। সুতরাং এই জিনিসটাকে আমাদের কালচারের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে এটা করা সম্ভব। এটা আমি বিশ্বাস করি এবং আপনার মনে হয় আমরা এখানে যারা বসে আছি সবাই তো বিশ্বাস করে, এগুলো করতে হবে। এবং মেনটেন্যান্স এগ্রিমেন্টটাকে যদি এনশিওর করা যায় তাহলেই এই একটা জিনিস সাস্টেন করা যেতে পারে।
আর আপনারা যা এখানে এসছেন সেটা সবাই একই লাইনের লোক, আমরা সবাই জানি আমাদের প্রয়োজনটা, এবং এই প্রয়োজনটাকে করার জন্য এবং সেই প্রয়োজনটাকে করতে পারলেই দেশটাকে গড়া যাবে, এটাকে আমি বিশ্বাস করি। এবং আমাদের দেশটা সদ্য স্বাধীন দেশ, বেশি দিন না 40 বছর হয়েছে আমরা স্বাধীন হয়েছি। অতএব আমাদের এই সার্বভৌমত্বকে দুনিয়ার সাথে পাল্লা দেওয়ার জন্যে নিজেদের জাতীয়ভাবে যেমন উন্নতি করতে হবে, আন্তর্জাতিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আরও বেশি মন দিয়ে দেশটাকে উন্নতি করার জন্য নিজেদের সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। As requested by the organizers, so we'll have a group picture. So I request all the speakers to come to the dais. চলে আসুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সকলকে ধন্যবাদ, বিশেষভাবে ফরহাদ, শোয়েব এবং অন্যান্য যারা প্যানেলিস্ট হিসেবে ছিলেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত তরফ থেকে, অন বিহাফ অফ দি অর্গানাইজার্স অ্যান্ড অফকোর্স অন বিহাফ অফ দি ইন্ডাস্ট্রি ফর ইউর ভেরি ইফেক্টিভ ইন্টারভেনশনস। সো এই বলে এবং আমাদের চিফ গেস্ট তৌহিদ ভাইকেও ধন্যবাদ দিয়ে আজকের এই পর্ব এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।